আমি রবিন। অনলাইনে বা গুগলে রবিন এসইও লিখে সার্চ করলেই আমাকে খুঁজে পাওয়া যায় আর কি। এখন পর্যন্ত লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করলেও আমাকে খুঁজে পাওয়া যায়। হোয়াইটেড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করলেও গুগল আমাকে খুঁজে পাওয়া যায়। এটা আহামরি কোনো ব্যাপার না, গুগলে খুঁজে পাওয়া যায়। আহ, গত প্রায় 6 বছর যাবৎ হচ্ছে এসইও ইন্ডাস্ট্রি নিয়ে এবং ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং সেই সুবাদেই হয়তোবা আম, এই ধরনের কিছু কথা লিখে গুগলে সার্চ করলে আমাকে পাওয়া যায় হয়তোবা। জি ভাই। আমি এখন পর্যন্ত পার্সোনাল ব্যাচের কথা যদি বলি, 10 মাস আগ পর্যন্ত 10 মাস আগে, যখন বাংলাদেশে প্রথম কোভিড আসে, কোভিড শুরু হয়, তখন হচ্ছে প্রথম আমি পার্সোনাল ব্যাচ ওপেন করি, যেটার লিডে আপনারা এখানে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন। এবং ওইখানে আমি প্রথম 9টা ব্যাচ শেষ করি, এবং 9টা ব্যাচ শেষ করার পরে কোডা ট্রাস্ট বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসাবে সেখানে জয়েন করি আমি। এবং কোডা ট্রাস্ট বাংলাদেশে 10 মাসের মতো ছিলাম, এবং রিসেন্টলি কোডা ট্রাস্ট থেকে আবারও লিভ নিয়েছি এবং পার্সোনাল ব্যাচ শুরু করেছি। এবং এই পুরো জার্নিতে কোভিড যখন শুরু হয় 2020-এর ফেব্রুয়ারি মেবি, পুরো এই জার্নিতে আসছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ প্রায়। তো এই 2 বছরে এখন পর্যন্ত আমি ওভারঅল 500 সামথিং স্টুডেন্ট ট্রেন আপ করেছি। এবং এই 500 জন স্টুডেন্টের মধ্যে টপ লেভেল মার্কেটার বলেন, সেটা যদি বলি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাইক দ্যাট ফাইবার, আপওয়ার্ক এবং এসিও ক্লার্ক, এই 3টা মার্কেট প্লেসে কিছু স্টুডেন্ট আছে যারা টপ রেটেড বা লেভেল 1 লেভেল 2 সেলার। কিছু স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ধরনের এজেন্সিতে জব করে, বাইরের এজেন্সিগুলোতে। তার মধ্যে 2জনকে আমি খুব ক্লোজলি চিনি, যারা একজন ইতালিয়ান একটা এজেন্সি এবং একটা হচ্ছে জার্মানির একটা এজেন্সিতে কাজ করে। কিছু স্টুডেন্ট আছে যারা লোকালি জব করে, লোকালি জব বলতে বাংলাদেশেই জব করছে। তার মধ্যে সময় টিভিতে আমরা সবাই চিনি, সময় টিভিতে একজন ডিজিটাল মার্কেটার আছে সাজ্জাদ, উনিও আমার স্টুডেন্ট ছিল। আর টিভিতে একজন স্টুডেন্ট আছে আমার, ওইখানকার জুনিয়র সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাকিব, ও আমার স্টুডেন্ট। প্রথম আলোতে একজন স্টুডেন্ট আছে আমার, নাম কন্টেন্ট লিড হিসাবে আছে শেখ আজিজুর রহমান, সেও আমার স্টুডেন্ট ছিল। এরকম এটা যেগুলো তো আমার চেনা জানার মধ্যে, ঠিক চিনি না এরকম অনেক প্রাইভেট কোম্পানি আছে যেখানে আমার অনেক স্টুডেন্টই আছে যারা ভালো মোটামুটি 3 মাস বা 6 মাসের কোর্স শেষ করে, বিশেষ করে লেন্দি কোর্স তো কম হয়, 3 মাসে 3.5 মাসের কোর্সই হয়। 3 মাস 3.5 মাসের কোর্স শেষ করে স্টার্টিংয়ে তারা লোকাল জবের ক্ষেত্রে যদি আমি কথা বলি, স্টার্টিংয়ে কারো 30,000, কারো 18,000, কারো 15,000 দিয়ে শুরু করেছে তারা, এবং সেটা 3 মাসের পরপরই শুরু করতে পেরেছে। এটা অ্যাজ এ মেন্টর হিসাবে আমি আমি সব থেকে বেশি স্যাটিসফাইড। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেন্টর টাইটেলটা আমার সাথে যায় না, কারণ আমি মানুষকে শিখাতে পারি না, শেখানোর যোগ্যতা আমার নাই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার কিছু দক্ষতা আছে, কিছু স্কিল আছে, যেটা আমি আমার বা আমার সাথে যারা আসে কাজ করার জন্য বা আমার সাথে থাকে কয়েকজন, তাদের মধ্যে আমি আমার এই দক্ষতাটাকে শুধু শেয়ার করতে পারি মাত্র, বা তাদেরকে একটা গাইডলাইন দেখাতে পারি, যেটা মাধ্যমে সে হয়তো বা তার জন্যে বা তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্যে নিজেকে আর একটু বেটার পজিশনে নিয়ে যেতে পারে। আম, এই তো আমার একদম ছোটখাটো জীবনে যদি বলি বা শর্ট কাজ যদি বলি। এখন যদি বলি আমি কাজ করি কিসের সাথে বা কাজ কার কার সাথে করি, আম, কিছু সিক্রেট ব্যাপার আছে যেগুলো আসলে এই মুহূর্তে এখন শেয়ার না করি। সেই কিছু কোম্পানি আছে, এর বাইরে যেগুলো শেয়ার করা যায় সেগুলো হচ্ছে, আম, আমি ক্যালিফোর্নিয়ার একটা আইটি ফার্মে হেড অফ কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি, একটা এজেন্সির। আমার নিজের একটা আইটি ফার্ম আছে বা এজেন্সি আছে। এর বাইরে বাংলাদেশের আরও একটা কোম্পানির হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে আছি, মার্কেটিংয়ে আছি, এবং আরও 2টা কোম্পানির শ্যাডো কনসালটেন্ট হিসাবে কাজ করছি।
এই হচ্ছে আমার বর্তমান পারিপার্শ্বিক অবস্থা। এটা গেল চাকরির ব্যাপার বা কাজ করার ব্যাপার। এর বাইরে যদি প্যাসিভ ইনকামের কথা বলি, সেক্ষেত্রে আমার কয়েকটা অ্যাফিলিয়েট সাইট আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট আছে যেগুলো থেকে আমার হালকা কিছু আম উপার্জন আমি করতে পারি। খুবই সামান্য। তো আচ্ছা ভাই, সেটা হচ্ছে যে মানে দেখা যাচ্ছে যে আপনি মানে ফ্রিল্যান্সিং সাইট রিলেটেড এই ধরনের কোনো কিছুতে আছেন কি? যেমন হচ্ছে যে উম, মানে আমি আমার পার্সোনাল দিকটা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার একটু ব্যাক পেইনের জন্য আসলে আমি মানে ফিজিক্যালি কোনো কোম্পানিতে আসলে ইনভলভ হওয়াটা আমার জন্য এখন একটু ক্রিটিক্যাল বা কঠিন। যার কারণে আমি চাচ্ছি যে আমার ক্যারিয়ারটা মোটামুটি অনলাইনের দিকে ফোকাস হুম, করে বাসায় বসে কোনো কিছু করার, সেই ক্ষেত্রে তো হয়তো বা আমি ভালো সে বেটার কিছু হয়তো আমি আশা করতে পারি। আমি সেদিকেই যাচ্ছিলাম শফিক ভাই। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আ ব্যাপারটা হচ্ছে এই গেল হচ্ছে লোকালি জব এর ক্ষেত্রে। আর এরপরে যদি আসি যে আমরা একটা স্কিল গ্রহণ করি এবং স্কিলের পর এটাকে ঠিকঠাক মতো ডিপ্লয় করা বা কাজ করার যে ব্যাপারটা বলি, অনেকে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে বা শব্দটাকে চিনি, আমাদের মধ্যে একটা ড্রিম থাকে যে বিভিন্ন মার্কেট প্লেসে বসে কাজ করা, মার্কেটে বসে কাজ করা। এটা আমি ১ম এই বলে দিচ্ছি যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল অনেক মার্কেট প্লেস এবং অনেকগুলোর মধ্যে Fiverr, Upwork এবং SEO Clerk এ টপ রেটেড হিসাবে কাজ করতেছে বা লেভেল 1, লেভেল 2 সেলার হিসাবেও কাজ করছে। আমি এমনও স্টুডেন্ট আমার ব্যাচে দেখেছি যাদের এখানেও কয়েকজন আছে, আ আপনাদের মধ্যেই আছে যারা আমার প্রিভিয়াস ব্যাচে ছিল আবার এখানে তারা এনরোল করেছে আরকি। যে তারা ৩ মাসের কোর্স রানিং এর সময়ই হচ্ছে কাজ পেয়ে গেছে। ইভেন এখানে জব হোল্ডারও আছে। ৩ মাসের কোর্স করে এখান থেকে আবার এখানে আমার সাথে আবার জয়েন করেছে। তো যাই হোক, মার্কেট প্লেসের ব্যাপারটা যদি বলি, আমি আমার যে কোর্সের জন্য যেটাতে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, এটার যে কোর্স মডিউল, সবকিছু মিলে এই কোর্সের লেন্থ টোটাল ৬.৫ মাসের মতো লেন্দি হবে এই কোর্স। কারণ এই কোর্সটাতে টোটাল ৩০০, ৩৫০'রও বেশি টপিক নিয়ে আমি ডিসকাস করব। একটা কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের মধ্যে, ভাই শেখার মতো একটা টপিক শিখলেই হয়। ডেফিনিটলি একটা টপিক শিখলেই হয়। কিন্তু এই কোর্সটাকে আমি একটু অ্যাডভান্স লেভেলে ডিজাইন করেছি, যারা কিনা মোটামুটি বেসিক জানে, বেসিক করে এসেছে, কোথাও হয়তো বা ২ মাস ৩ মাসের কোর্স করেছে, আ তাদের মধ্যে একটা বেসিক নলেজ আছে। তাদেরকে টার্গেট করেই মূলত এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটা শুরু। যার কারণে এতগুলা টপিক এখানে ইনক্লুড করা হইছে যে কেউ যদি কোনো দিকে আগে থেকে এক্সপার্ট থেকে থাকে সেটাকে আরেকটু ইমপ্রুভমেন্ট করা এবং কারো যদি অন্যান্য সেক্টরে বেসিক ধারণা থাকে সেখানে নিজেকে আরেকটু ডেভেলপ করে নেওয়া। এই জিনিসটা মাথায় রেখে আসলে এই কোর্সটা ডিজাইন করা এবং লেন্দি একটা প্রসিডিউরে যাবে এই কোর্স। সো ১ম এ শুরু করার আগে এটা বলে রাখি যে যদি ধৈর্য না থাকে তাইলে এটা আপনার জন্য না। তাহলে আমি মনে করি যে এই ক্যারিয়ারে আপনার না হাঁটাই ভালো বা এই কোর্সে এনরোল না করাটাই ভালো। আমি আ বাংলাদেশে অনেক মেন্টর আছে। অনেক ভালো, ভালো মেন্টর আছে, নামি দামি মেন্টর আছে। হুম? অনেক মেন্টর আছে যারা শুধুমাত্র রেকর্ডেড ভিডিও দিয়েও হচ্ছে কোর্স সেল করছে। আবার অনেকে আছে যারা লাইভ ক্লাস নিচ্ছে। ডেফিনিটলি সবাই ভালো। যদি একজন স্টুডেন্ট বা একজন লার্নার যদি ঠিকমতো মন দিয়ে নিতে পারে বা বুঝে একটা কাজ করার জন্য চেষ্টা করে, সেক্ষেত্রে আমি সব মেন্টরকেই ভালো মনে করি। হয়তোবা কারো বোঝানোর ধরন বা কথা বলার ভঙ্গি কিছুটা ডিফারেন্ট, এটা ন্যাচারাল। কিন্তু বাদবাকি সবকিছুই মানে মেন্টরের দিক থেকে কথা বললে সব মেন্টর টু গুড বাংলাদেশে যারা বর্তমানে ভালো ডিজিটাল মার্কেটের মধ্যে আছে বা মার্কেটিং করে। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব আপনাদের সাথে এখানে আরকি একটু। তারপর তো এইখানে যে মডিউলটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের মধ্যে আমার, এটা হচ্ছে এই কোর্সের জন্য অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের টোটাল মডিউল। যেখানে আমরা Facebook দিয়ে শুরু করব এবং সেটা আস্তে, আস্তে Google Ads, তারপর SEO, অ্যাফিলিয়েট মার্কেটিং, লোকাল এসইও সবগুলা ব্যাপারকেই কভার করার চেষ্টা করব আমি। আমি একটু মডিউলটার সাথে যদি একটু পরিচয় করায় দিই আপনাদের ১ম এই। সেটা হচ্ছে যে আমরা টোটাল এই Facebook সেকশনের মধ্যে ওভারঅল ২৪ টার মতো ক্লাস রেখেছি। টোটাল শুধুমাত্র ফেসবুকের উপরেই ২৪ টা সেশন আমি নিব। যেখানে একদম বেসিক বা স্টার্টআপ থেকে শুরু করে নিয়ে
একদম টোটালি অ্যাডভান্সড লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি। যেখানে বর্তমানে ফেসবুকের নতুন আপগ্রেড বা নতুন আপডেট যেগুলো আসছে, ফেসবুকের অ্যালগরিদম যেটা চেঞ্জ হইলো রিসেন্টলি, এই ব্যাপারগুলা, তাদের পলিসি, তারপর সবথেকে বড় একটা দিক বাংলাদেশে বা সম্ভাবনার খাত একটা ফেসবুক এখন বর্তমানে। এটা তারা বুঝবে খুব ভালো যাদের পার্সোনাল বিজনেস আছে। অনেকেই আছে বা আপনাদের মধ্যেও থাকতে পারে যারা দেখা যাচ্ছে পার্সোনাল একটা পেজ ওপেন করে সেখানে হচ্ছে নিজেরা বিজনেস করার ট্রাই করছি। কোনো কিছু প্রোডাক্ট আমরা সোর্সিং করে হচ্ছে বিক্রি করার চেষ্টা করছি। তো তাদের জন্য ফেসবুক মার্কেটিং আর ফেসবুক পলিসিটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুক মার্কেটিং ঠিকঠাক মতো না বুঝতে পারলে পেইড মার্কেটিং বলেন আর অর্গানিক মার্কেটিং বলেন, কোনোভাবেই হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো করাও যায় না ঠিকমতো। তো এখানে একটা ইস্যু থাকে ফেসবুকের দিকে, এবং বাংলাদেশের লোকাল কাজ বলেন আর যদি ইন্টারন্যাশনাল কাজও বলেন, ফেসবুক এতটা পপুলার এখন এবং এতটা বেশি স্প্রেড হয়ে গেছে যে ফেসবুকের অ্যাডস এখন আর ফেসবুকের টোটাল কনসেপ্টটাই যদি বলি, মেটাভার্স আসার পর থেকে তাদের টোটাল কনসেপ্টটা এখন বিজনেস কেন্দ্রিক। সুতরাং দেখা যায় যে অ্যাডের গুরুত্বটা বা অ্যাডভার্টাইজিংয়ের গুরুত্বটা ফেসবুকের মাধ্যমে বা বিজনেস করার গুরুত্বটা অনেক বেশি। এবং রিসেন্টলি যে ব্যাপারটা আমাদের মধ্যে ইদানিং দেখি সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে যে কেউই হচ্ছে পেজ ওপেন করতে পারছে, যে কেউ একটা অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড ম্যানেজার ওপেন করতে পারছে, কিন্তু অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ব্যান হয়ে যাচ্ছে বা পেজ ব্লক হয়ে যাচ্ছে। অনেক ধরনের প্রবলেম, বিজনেস ভেরিফিকেশন করা সম্ভব সমস্যা, দেখা যাচ্ছে পেজ মনিটাইজেশন, গ্রুপ মনিটাইজেশন করা, ফেসবুক শপ, কমার্স ম্যানেজার, ক্যাটালগ, অ্যাডস, মার্কেট প্লেস, স্টোর ট্রাফিক ক্রিয়েট করা, এপিআই যেটা ফেসবুকে নতুন আসলো পিক্সেলের পাশাপাশি কাজ করার জন্য iOS এর 14 আপডেটের পরে। সো কনভার্সন এপিআই সেট আপ, আরওআই, আরওএস ক্রিয়েশন, রিপোর্ট ক্রিয়েশন, এই ব্যাপারগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফেসবুকের মাধ্যমে বিজনেস করে বা ফেসবুকের থ্রুতে অ্যাডভার্টাইজ রান করার মাধ্যমে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ করা বা আমার প্রোডাক্ট সেল করে দেওয়ার জন্য। এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। নরমালি কাউকে যদি বলেন যে আমার পেজ বুস্ট করে দেন বা আমার প্রোডাক্টকে অ্যাডভার্টাইজ করে দেন, এটা যে কেউ করতে পারে। বুস্ট নাও বাটনে ক্লিক করলে হয়ে যায়। আবার দেখা যাচ্ছে অ্যাড ম্যানেজার থেকে গিয়ে ক্রিয়েট করেও হয়ে যায়। কিন্তু প্রপার ওয়েতে অডিয়েন্স রিসার্চ করে কারা আমার প্রোডাক্টের জন্য উপযোগী সেটা অ্যানালাইসিস করে পারফেক্টলি একটা অ্যাড রান করে সেখান থেকে সেল জেনারেট করে নিয়ে আসাটাই হচ্ছে মূলত চ্যালেঞ্জের একটা ব্যাপার। তো এই অ্যাডভান্স যে আমাদের যে কোর্সটা এখানে আমি যেটা ডিজাইন করেছি আপনাদের জন্যে, সেটার মধ্যে আমি এখানে এই ব্যাপারগুলোই টার্গেট করার চেষ্টা করেছি যে ফেসবুক প্রথমের দিকে যেটা আমি রেখেছি, ফেসবুক অ্যালগরিদম, ফেসবুক অ্যাডের পলিসি, ফেসবুক পেজ, দেন চ্যাটবট। চ্যাটবট সাধারণত ২ ধরনের হয়। এখানে চ্যাটবট ২ ধরনের হয় বলতে আমরা সাধারণত একটা ফেসবুক পেজ ওপেন করলে ফেসবুক পেজের মধ্যেই আমরা বাই ডিফল্ট চ্যাটবট বা রোবটস মানে অটোমেটিক অ্যান্সার যেটাকে বলি সেট আপ করতে পারি। কিন্তু এটার বাইরেও অ্যাডভান্স যে মেথড সেটা হচ্ছে থার্ড পার্টি ইন্টিগ্রেশন ইউজ করে বা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে বা থার্ড পার্টির কে ব্যবহার করে আরেকটু অ্যাডভান্সড চ্যাটবট ক্রিয়েট করা যায় বা অডিয়েন্সদেরকে আরেকটু প্রিমিয়াম লুক দেওয়া যায়, প্রফেশনাল লুক দেওয়া যায় একটা পেজের মেসেঞ্জার বক্সটাকে। এই ব্যাপারগুলো চ্যাটবট আর সাবস্ক্রাইবার রিটার্গেট এই ব্যাপারগুলোর মধ্যে কাভার করার চেষ্টা করব। তারপর যে ব্যাপারটা আসবে যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ডোমেইন একটা ওয়েবসাইটের হিসাবে ডোমেইনকে বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফিকেশন করা, অ্যাডের অবজেক্টিভ সেট আপ করা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর সেলস ফানেল ক্রিয়েট করা। সেলস ফানেল একটা কোম্পানির জন্যে তার বিক্রয় বাড়ানোর জন্যে সবথেকে ইম্পর্টেন্ট আর ইফেক্টিভ একটা ইস্যু। আপনি যদি কোনো কোম্পানির সেল ফানেল না থাকে, দ্যাট মিনস আমার কত টাকার সেল যাবে, কত টাকার কাস্টমার আসতে পারে এবং কী পরিমাণ প্রফিট আসতে পারে, এটা যদি ডিসাইড করতে না পারি এবং প্ল্যানিং ক্রিয়েট করতে না পারি, সেক্ষেত্রে বিজনেস থেকে প্রপার আরওআই ক্রিয়েট করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। সো এটা একটি ইম্পর্টেন্ট ইস্যু। তারপর অ্যাকাউন্ট কোয়ালিটি ভেরিফিকেশন প্রসেস, বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথডগুলো সেট আপ করা বা পেমেন্ট মেথড নিয়ে কাজ করা, এগুলো যদি বেসিকের মধ্যে পড়ে। তারপরে পরে হচ্ছে আমরা যেটা দেখবো ফেসবুকের মধ্যে ক্যাম্পেইন ক্রিয়েশন। ক্যাম্পেইনের মধ্যে অনেক ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়, অনেক ধরনের অবজেক্টিভ ক্রিয়েট করা যায়, অ্যাডস ক্রিয়েট করা যায়। একটা ক্যাম্পেইনের আন্ডারে কিভাবে মাল্টিপল অ্যাড সেট এবং মাল্টিপল অ্যাড সেটের আন্ডারে কিভাবে মাল্টিপল অ্যাড ক্রিয়েট করা যায়, এই ব্যাপারগুলো দেখব। আর
যেহেতু অ্যাডের অনেকগুলো অবজেক্টিভ থাকে, প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে আমরা এই কোর্সে কথা বলবো আর কি ফেসবুক সেশনের মধ্যে, যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, মেসেজ ক্যাম্পেইন, ভিডিও ভিউ, অ্যাপ ইনস্টল, দেন কনভার্সন, ট্রাফিক, লিড জেনারেশন, এই সবগুলা। তারপর সিবিও বা এবিও কনভার্সন বা অপটিমাইজেশন, যেটাকে আমরা বলি অ্যাডসের অপটিমাইজেশন আর বাজেট, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের ব্যাপারগুলো, এবি টেস্টিং, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এই সেশনের মধ্যে। তারপর যে ব্যাপারগুলোর কথা বলবো সেটা হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং এর ব্যাপারগুলো, কিভাবে আমরা কয়েকটা সোর্স ইউজ করে, লাইক দ্যাট আমার ওয়েবসাইটের সোর্স থেকে রিমার্কেটিং করা বা রিটার্গেট করা, বা আমার ওয়েবসাইট নাই, এর বাইরেও শুধুমাত্র আমার কাছে ক্লায়েন্টের কিছু ডাটা ফাইল আছে। ডাটা ফাইল বলতে বোঝাচ্ছে আমার কাছে এমন কিছু লিড আছে যেটা আপনারা ফর্ম ফিল আপ করেছেন, করার সময় আপনারা আপনাদের ইমেল ফোন নাম্বার দিয়েছিলেন। আমি চাইলে আপনাদের এই ইমেল আর ফোন নাম্বারকে টার্গেট করি আপনাদেরকে আবার পুনরায় অ্যাড দেখাতে পারি। এই যে ডাটা ম্যাটেরিয়ালগুলো ইউজ করে হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমারদেরকে পুনরায় বারবার আমার অ্যাডগুলোকে দেখানো, রিমার্কেটিং এর সেশনগুলো করা, এই ব্যাপারগুলা অ্যাডভান্স মেথডে হচ্ছে এই সেশনটাতে থাকবে আর কি। তারপরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সবকিছু এখন যেহেতু বিজনেস কেন্দ্রিক হচ্ছে, সো ই-কমার্সের যে একটা ফ্লেভার এটা সবাই নিয়ে আসতে চাচ্ছে, এবং ই-কমার্সের ফ্লেভারটা ইদানিং গুগল নিয়ে এসেছে তাদের গুগল শপিং অ্যাড্রেসের মধ্যে, শপিংয়ের মধ্যে, প্রোডাক্টের মধ্যে। ঠিক সিমিলার ফেসবুক অনেক আগেই নিয়ে আসছে তার কমার্স ম্যানেজার ক্রিয়েশন, যেটাকে আরও রিসেন্টলি আরও অনেক উন্নত করে দিচ্ছে, আপগ্রেড করে দিচ্ছে। সো এই সেশনে যেটা শিখবো আমরা কমার্স ম্যানেজারে, যে কিভাবে আমরা একটা পেজের মধ্যে আমরা একটা ই-কমার্স প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেলতে পারি, এবং টোটালি এমন মনে হবে যে আমার একটা পেজ মানে আমার একটা ওয়েবসাইটের মতো দেখতে। ইউজার চাইলেই আমার পেজ থেকে কীভাবে চেক আউট করতে পারে বা প্রোডাক্ট পারচেস করতে পারে, এই ব্যাপারগুলো, শপ ক্রিয়েশন, আমার ক্যাটালগ অ্যাড করা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের মধ্যে একটা প্রবলেম হয়, এরকম আমি অনেকে দেখেছি যে আমার একটা প্রোডাক্ট আমার পেজেও দিতে হবে, আমার ওয়েবসাইটেও দিতে হবে। এখন ২ জায়গাতেই কাজ করতে হচ্ছে। আমার পেজেও দিব, আবার ওয়েবসাইটেও পোস্ট করব একই প্রোডাক্ট। এটা অনেক আসলে হ্যারাসমেন্টের ব্যাপার বা সময় লেন্দি প্রসেসের একটা ব্যাপার চলে আসে। তো এটাও আমরা দেখব যে কিভাবে শুধুমাত্র আমরা ওয়েবসাইটের মধ্যে জাস্ট প্রোডাক্টটাকে পাবলিশ করলেই অটোমেটিক্যালি পিক্সেল এবং এপিআই এর সাহায্যে ফেসবুক নিজে থেকেই তার শপের মধ্যে আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে অটোমেটিক্যালি এন্ট্রি দিয়ে দেয়। এই ব্যাপারগুলোও হচ্ছে আমরা এই কমার্স ম্যানেজার সেশনের মধ্যে শিখব, এবং সেই সাথে আমরা কিভাবে একটা পিক্সেল ম্যানুয়ালি সেটআপ করতে পারি, আমরা কিভাবে থার্ড পার্টি আম ইন্টিগ্রেট ইউজ করে হচ্ছে আমাদের পিক্সেলগুলোকে সেটআপ করতে পারি। আমরা কনভার্সন, ক্যাটালগ সেল বলতে বোঝাচ্ছি যে আমার স্পেসিফিক কোনো ক্যাটাগরির, আমার ওয়েবসাইটে একটা ক্যাটাগরি আছে। ধরেন আমরা একটা ই-কমার্স সাইটের কথা যদি চিন্তা করতে পারি, একটা ই-কমার্স সাইটে অনেক ধরনের হচ্ছে প্রোডাক্ট থাকতে পারে। তো আমার ধরেন এখানে সিম্পল একটা বেসিক প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে শুধু মাউস। আমি ওয়েবসাইটে শুধু মাউসের জন্য একটা ক্যাটাগরি করা আছে। আমি শুধু চাচ্ছি আমার ওয়েবসাইটে শুধু ওই মাউসের ক্যাটাগরির প্রোডাক্টগুলাকেই সেল দিব বা ওইটার জন্যই অ্যাড রান করব। সো আলাদা, আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির প্রোডাক্টগুলাকে কিভাবে টার্গেট করে নিয়ে ক্যাটালগ সেল ক্রিয়েট করা যায়, বা আমি চাচ্ছি যে আমার দোকানে বা আমার অফিসে ডিরেক্টলি আমার কাস্টমার ভিজিট করবে, যেটা আমি স্টোরে আমার ট্রাফিক আনতে চাচ্ছি। এটার জন্য কি প্রসিডিউর, এই ব্যাপারগুলো কনভার্সন, ক্যাটালগ সেল এবং স্টোর ট্রাফিক, এই টপিকটাতে আমি কভার করব। ফেসবুক পিক্সেল ২-৩ ভাবে অ্যাড করা যায়। একটা ম্যানুয়ালি, একটা থার্ড পার্টি ইন্টিগ্রেট করে, যেমন শপিফাই, ওয়ার্ডপ্রেস এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে ইউজ করেও হচ্ছে করতে পারি। কারণ আমার ওয়েবসাইট অনেকগুলা সিএমএস এর উপরেই ক্রিয়েট করা হতে পারে। আমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট হতে পারে, আমার ওয়েবসাইট শপিফাইতে ক্রিয়েট হতে পারে, আমার ওয়েবসাইট লারাভেলে ক্রিয়েট হইতে পারে। তো এই সবগুলা ব্যাপারই হচ্ছে কিভাবে আমরা অটোমেটিক্যালি করতে পারি। এই অটোমেটিক্যালি করার ব্যাপারগুলো আমরা এখানে কভার করব। ঠিক এই সেম ভাবে আমরা Google ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে হচ্ছে আমরা কভার করতে পারি, পিক্সেল সেটআপ করতে পারি। দেখা যাচ্ছে যে আমার সব কাস্টমার বা সব ব্যক্তিরা যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করবে বা শপিফাইতে ক্রিয়েট করবে, লারাভেলে ক্রিয়েট করবে, ব্যাপারটা এমন না। এমনও কাস্টমার থাকতে পারে যাদের ওয়েবসাইট পিএইচপিতে বা কোডিং এ করা, বা তাদের ওয়েবসাইট নেটে করা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টম কোডিং এর সাইটগুলোর মধ্যে পিক্সেল সেটআপ করার ক্ষেত্রেও আমাকে করতে হইতে পারে, কাজ করতে হতে পারে। সেটা কিভাবে করতে পারি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এই ব্যাপারগুলো এবং ট্যাগ ম্যানেজারের টোটাল যে ইন ডিটেইল ক্লাস, টোটাল ট্যাগ ম্যানেজারের ভ্যারিয়েবল, ট্যাগ ম্যানেজারের ট্যাগ ম্যানেজার ট্রিগার কিভাবে ফায়ার করতে হয়, এই সবগুলা ব্যাপার আমরা এই সেশনটাতে কমপ্লিট করব ফেসবুকের। কনভার্সন এপিআই, রিপোর্ট ক্রিয়েশন, আরওআই এবং আরওএস এর রিপোর্ট ক্রিয়েশন, এই ব্যাপারগুলো দেখব। ফেসবুক মনিটাইজেশন ডিটেইল,
আমরা এটা সবাই এখন মনে হয় আমি জানি যে ফেসবুকের পেজ, ফেসবুকের গ্রুপ, আমরা অনেক গ্রুপে জয়েন আছি। আপনারা আশা করি আছেন। তো এই ফেসবুকের এই ধরনের গ্রুপগুলোও এখন মনিটাইজ করা যায় এবং গ্রুপ থেকে আর্নিং করা যায়। ইভেন ফেসবুক পেজ থেকে তো আর্নিং করাই যায় মনিটাইজ করে দিয়ে। মনিটাইজ করে দিয়ে ব্যাপারটা এমন না যে শুধুমাত্র পেজের মধ্যে ভিডিও থাকলেই আপনি আর্নিং করতে পারবেন। আপনি শুধুমাত্র আপনার পেজে কনটেন্ট দেন, কনটেন্ট বেস পেজও হয়ে থাকে, সেই পেজ থেকেও আর্নিং করা সম্ভব মনিটাইজ করার মাধ্যমে। সো এইটা কিভাবে করতে হয় বা কিভাবে ব্র্যান্ড কলাপস ম্যানেজারে বা আমার পেজটাকে অ্যাজ এ ব্র্যান্ডিং পেজ বা আমার পেজের মধ্যে যে ধরনের কনটেন্টগুলো আমরা পাবলিশ করবো সেগুলো অ্যাজ এ ব্র্যান্ডেড কনটেন্ট হিসাবে থাকবে, এগুলো কিভাবে সেট আপ করতে হয় আমরা এই সেশনটাতে দেখবো হচ্ছে এটা। পেইড প্রমোশনের উপরে যতগুলো কথা বলে আসছি সবগুলোই মোটামুটি ফেসবুকে পেইড প্রমোশনের মধ্যে পড়ে। কিন্তু এর বাইরেও অর্গানিক প্রমোশনের একটা ব্যাপার থাকে যে অর্গানিকলি উইদাউট পে আমরা একটা পটেনশিয়াল কাস্টমারের কাছে আমার প্রোডাক্টকে রিচ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা দেখতে পারি। এই ব্যাপারটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি এখানে অর্গানিক প্রমোশনের কথা বলবো। এর বাইরে ফেসবুকে কিছু স্পেশাল ক্যাটাগরি অ্যাড চলে, যেমন পলিটিক্যাল, যেগুলো কিনা অনেক বেশি কেস সেনসিটিভ অ্যাড, যে পলিটিক্যাল, এমপ্লয়মেন্ট, ফাইন্যান্স রিলেটেড, ড্রাগ রিলেটেড। ড্রাগ মিনস এখানে আমি মেডিসিনের কথা বোঝাচ্ছি। তো এখানে অনেক ধরনের স্পেশাল ক্যাটাগরি অ্যাড রান করে, যেগুলো রান করা মাত্রই ফেসবুক তার বিজনেস ম্যানেজার বলেন বা অ্যাড ম্যানেজারকে ডিসেবল বা রেস্ট্রিক্টেড করে দেয়। সো এটাকে রেস্ট্রিক্টেড থেকে সরায় নিয়ে বা রেস্ট্রিক্টেড বাইপাস করে কীভাবে আমরা পলিটিক্যাল আর স্পেশাল ক্যাটাগরি কেস সেন্সিটিভ অ্যাডগুলোকে রান করতে পারি, সেই ব্যাপারটা এই সেশন আমরা দেখব। ঠিক এরপর শপিফাই, ফেসবুক পিক্সেল, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক বিজনেস সুইট অ্যান্ড আদার্স আরও যখন যদি আপডেট চলে আসে কোর্স রানিং টাইমে, যদি ফেসবুকের আরও আপডেট আসে কোনো ব্যাপারে, এই ব্যাপারগুলো আমরা এই টপিকের মধ্যে হচ্ছে কাভার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে টোটাল ফেসবুকের উপরে টপিকগুলা। প্রত্যেকটা টপিকের জন্য ইন্ডিভিজুয়াল হয়তো বা প্রতিটা সেশন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে ক্লাস যাবে। তো এখানে প্রায় অনেক বড় একটা ক্লাস যাবে, প্রায় ফেসবুকের উপরে আশা করা যায় 24-25 ঘন্টার একটা ক্লাস যাবে, একদম মিনিমাম এটা। তারপরে যে সেশনটা আমি ধরবো এই মডিউলের, যেটা ডিজাইন করেছি কোর্স মডিউলে, যেটার মধ্যে হচ্ছে গুগল অ্যাডস, যেখানে আমরা দেখব গুগল অ্যাডস এর অ্যালগোরিদম বা গুগল অ্যাডস অ্যাকচুয়ালি কি। আহ, ভাই এটা জানার একটু আরেই ছিল যে ক্লাসগুলো আসলে কখন থেকে হবে অনলাইনে? এটা যেই টাইমটা আজকে আমরা শুরু করছি 8:30, এটাই হবে সোমবার এবং বৃহস্পতিবার। এটা হয়তো বা আমরা এখন আমাদের ফাইনালি যারা এনরোল করবে আমার সাথে থাকবে তাদের প্রত্যেকের সময়টা ধরে হয়তো বা 10 মিনিট পিছাবো বা আধা ঘন্টা পিছায় দিব, বাট যেটা হবে সেটা রাত্রেবেলাই হবে, 8:30 থেকে 9টার জি মধ্যেই জি। আমরা শুরু করব। আচ্ছা আর ঠিক দেন এই সেশনটাতে এসে গুগল অ্যাডস এর মধ্যে দেখবো হচ্ছে গুগল অ্যাডস কি বা গুগল অ্যাডস এর অ্যালগোরিদমগুলোকে বোঝার ট্রাই করব। তারপর ডিফারেন্ট টাইপস অফ যত ধরনের গুগলের যতগুলো টাইপস আছে অ্যাডের, সবগুলো অ্যাডের স্ট্রাকচার, আমরা কিওয়ার্ডের টাইপস নিয়ে কথা বলবো। মজার একটা ব্যাপার বলে থাকি, আপনারা এখানে অনেকেই থাকতে পারেন যে আম, বিভিন্ন ধরনের এসইও কোর্স বা বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং কোর্স করে থাকতে পারেন। যদি করেও থাকেন, আপনাদের যার কাছ থেকে শিখেন ডেফিনেটলি ভালো কিছু বলেছে, বাট বলার মধ্যে যদি বলে থাকে তাহলে কিওয়ার্ডের ব্যাপার নিয়ে যারা এখানে জানেন তাদের অবগতির জন্য জানাই যে আপনাদের হয়তোবা খুব বেশি গেলে ৪ থেকে ৫ প্রকারের কিওয়ার্ড শেখানোর কথা। কিন্তু মূলত কিওয়ার্ডের টোটাল ওভারঅল মিলে ১৮ থেকে ৩২ প্রকারের কিওয়ার্ড হয়, যেটা আমরা এই সেশনটাতে শিখব। একটা গুগল অ্যাডস রান করার জন্য কিওয়ার্ড রিসার্চ কীভাবে পারফেক্টলি করতে হয় এবং কোন টাইপের কিওয়ার্ডকে কী বলে, নেগেটিভ কিওয়ার্ড কী, বা কিওয়ার্ডের ইনসার্টেশনের যে ব্যাপারগুলো, দ্যাট মিনস একটা গুগল অ্যাডস রান করার সময় কোন ধরনের কিওয়ার্ডকে কোথায় প্লেসমেন্ট করা উচিত আর কোথায় উচিত না, এই ব্যাপারগুলা আমরা ৩ নাম্বার ক্লাসে দেখব গুগলের। তারপর ৪ নাম্বার ক্লাসে গিয়ে আচ্ছা ভাই, যেটা আরেকটা দেখব। ব্যাপার, সেটা কিওয়ার্ড নিয়ে একটু মানে বলার ছিল। সেটা হচ্ছে আপনার আমি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে মানে কিছু ভিডিও দেখে বা মানে এরকম কিছু ক্লাস দেখছিলাম। ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে যে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, আসলে স্পেসিফিক ভাবে ভালো কিওয়ার্ড গুলো কখনো খুঁজে পাইনি। বেশিরভাগই দেখলাম যে পেইড টুলস এর মাধ্যমেই আসলে ভালো কিওয়ার্ড গুলো খুঁজে পাওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে কি আমরা ফ্রিতে বা কিভাবে আসলে কিওয়ার্ড গুলো পেতে পারি সেটা? ২০২১-এ এসে যদি আপনি এখনো ফ্রির কথা চিন্তা করেন, তাহলে আমি মনে করি ডিজিটাল মার্কেটিং এ না হাঁটাই ভালো। ও আচ্ছা, ফ্রির না আমি আসলে ব্যাপারগুলা, সেই সময় বলা ছিল যে রাইট। ফ্রিতেই পাবে আর কি,
কোর্স ফ্রির প্যানেলে ফ্রির বিভিন্ন ব্যাপারগুলো আমি বলা এখনো ছিল। আপনাদের বলিই নাই যে ফ্রিতে করতে পারবেন। এখন কিন্তু আমার মুখ দিয়ে এটা বের হয় নাই। কারণ 2021-22 এসে এই কথাটা এখন আর এসইও ইন্ডাস্ট্রি আর ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে না বলাটাই ভালো। কিছু সাইট অবশ্যই আছে। বাট আপনি যদি বলেন মন মতো নিজের মতো করে কাস্টমাইজ করে রিসার্চ করার ব্যাপার যাবেন, সেক্ষেত্রে ফ্রি হুম। কখনোই সম্ভব না। 2022-এ সেটা কখনোই না। আর সেক্ষেত্রে সেই টুলগুলো কি আমরা পাবো? কারণ এসইও মানে কিওয়ার্ড রিসার্চের টুলগুলা টুলগুলোর তো অনেক দাম। না, টুলগুলার এমন কিছু সোর্স আছে যেখানে প্রায় 37টা 38টা টুল খুবই অল্প টাকায় পাওয়া যায়। সেই সোর্স আমার কাছে আছে। আচ্ছা। 200-300 মানে টাকা আমরা হইলেই 200-300 টাকা হলেই 1 মাসের জন্য টুলস পাওয়া যায়। ও আচ্ছা, এরকম হলে তো তাহলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক দেন আছে। এরপরে আমরা দেখব যে একটা ক্যাম্পেইন যখন গুগল অ্যাডসে আমরা ক্রিয়েট করি, আমরা ড্যাশবোর্ড পরিচিতির পরে এটাতে কথা বলছি। ক্যাম্পেইন গোলস ইন গুগল অ্যাডস। এই সেশনটাতে আমরা দেখব যে আমরা যখন গুগল অ্যাডসে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, সেক্ষেত্রে আমার গোল কি এবং গোলকে রিসার্চ করা এবং আমার উদ্দেশ্য কি, আমি কি চাচ্ছি সেটার উপর ডিফাইন করে হচ্ছে আমার অ্যাডকে সেট আপ করা। দেন গুগল অ্যাডসের ফেসবুকের জন্য যেমন অনেক টাইপসের অ্যাড আছে, গুগলের জন্য সিমিলারলি এরকম অনেক ধরনের অ্যাড আছে, লাইক দ্যাট সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, প্রোডাক্ট অ্যাড, ডিসকভারি অ্যাড, ভিডিও অ্যাড, অ্যাপ ইনস্টল অ্যাড, এরকম অনেক ধরনের অবজেক্টিভ আছে। তো এই প্রত্যেকটা অবজেক্টিভই আমরা দেখব। তার মধ্যে অ্যাডভান্স মেথডে যেটা আমরা দেখব সেটা হচ্ছে জিসিএলআইডি গুগল অ্যাডস। তারপর হচ্ছে গুগল অ্যাডসের মধ্যে দুইটা ভ্যারিয়েশন হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাড আর একটা হচ্ছে স্মার্ট অ্যাড বা স্মার্ট ক্যাম্পেইন, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন। সো স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন বা স্মার্ট ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে হয়, জিমেল ডিসপ্লে ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে হয়, এই ব্যাপারগুলো আমরা এই জায়গার মধ্যে দেখার চেষ্টা করব। এরপর দেখব হচ্ছে গুগলের শপিং অ্যাড, এবং গুগল শপিং অ্যাডের পরপর দেখব হচ্ছে মার্চেন্ট সেন্টার বা মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু শপিং অ্যাড ক্রিয়েট করার জন্য। ইভেন গুগলে অর্গানিকলি একটা প্রোডাক্টকে র‍্যাংক করানোর জন্য, প্রোডাক্টকে, ওয়েবসাইটের কথা বলি নাই, প্রোডাক্টকে র‍্যাংক করানোর জন্যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়া কখনোই সম্ভব হয় না। সো ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যেরকম ব্যান হয়ে যায় বা প্রবলেম বা রেস্ট্রিক্টেড হয়, গুগলের দিকেও এই মার্চেন্ট অ্যাকাউন্টে সেম প্রবলেম হয়। সো কীভাবে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করা যায়, কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্টের ইররগুলোকে ফিক্সিং করা যায়, সলভেন্সি আনা যায়, এই সলিউশনের ব্যাপারগুলো এবং শপিং অ্যাডের টোটাল ব্যাপারটা হচ্ছে এই সেশনের মধ্যে আমরা রাখবো আর কি। তারপরে নিয়ে আসছি হচ্ছে গুগলের ভিডিও অ্যাড, ভিডিওর অ্যাড সিকোয়েন্স ক্রিয়েট করা, তারপরে অ্যাপ ইনস্টল অ্যাড, তারপরে আমরা কীভাবে গুগল অ্যাডের মধ্যে আমাদের HTML5 অ্যাসেটগুলোকে ইনপুট করতে পারি গুগল অ্যাডসের মধ্যে, সেই ব্যাপারগুলো আমরা দেখব। তারপর 9 নম্বর ক্লাসে এসে দেখবো আমরা গুগলের অ্যাডস রান করার সময় কিছু অটোমেটেড রুল প্রোভাইড করতে পারি, যে রুলস মোতাবেক গুগল অ্যাডস কাজ করবে। কিছু স্ক্রিপ্ট আমরা ইনজেক্ট করতে পারি গুগল অ্যাডসের মধ্যে। আমরা অ্যাডের প্রিভিউ, ডায়াগনোসিস টুলসগুলো ইউজ করব টোটাল একটা অ্যাডসকে প্রপারলি ওভারভিউ দেওয়ার জন্য বা টোটালি তাকে ইন্সপেকশনে রাখার জন্য, যে কোথায় প্রবলেম আছে, কোথায় প্রবলেম হচ্ছে বা নেক্সট স্টেপে কী করা উচিত। আর গুগল অ্যাডসের মধ্যে সবথেকে মজার একটা ফাংশন, যারা এক্সেলে কাজ করেন তারা বুঝবেন, ইফ ফাংশন বা কন্ডিশনাল একটা ব্যাপার থাকে, টপিক আছে এক্সেল শিটে। ঠিক গুগলের মধ্যেও ইফ ফাংশন আছে, ইফ ফাংশন বলে একটা ব্যাপার আছে, যদি এটা হয় তাহলে ওইটা হবে, ওইটা না হইলে এটা হবে। এই যে ইফ ফাংশনের ব্যাপারগুলা, তো ইফ ফাংশন কীভাবে গুগল অ্যাডসে কাজ করে এই ব্যাপারগুলো দেখব। তারপর অ্যাড টেক্সট, যে অ্যাড টেক্সট বলতে আমরা যে আমরা যেগুলো অ্যাড রান করবো, সেই অ্যাড রান করার মধ্যে যে টেক্সটগুলো দেবো সেগুলোর মধ্যে কাউন্টডাউন কীভাবে অ্যাড করা যায়, লাইক দ্যাট 10, 9, 8, 7 এভাবে কাউন্টডাউন হবে। এই কাউন্টডাউন কীভাবে আমরা সেট আপ করতে পারি, এই ব্যাপারগুলো 9 নম্বর ক্লাসে এসে দেখব। আমরা কীভাবে সিমুলেটর ক্রিয়েট করতে পারি, বিট সিমুলেটর কীভাবে গুগল অ্যাডসে কাজ করে, এই ব্যাপারগুলো দেখব। দেন রিমার্কেটিং অডিয়েন্স দিয়ে আমরা ট্রাই করব গুগল অ্যাডসের টোটাল ফুল একটা ওভারভিউ ক্রিয়েট করা। টোটাল এই গুগল অ্যাডসের উপরে 10টার মতো ক্লাস যাবে, ক্ষেত্রবিশেষে সেটা 12 থেকে 13টাও হতে পারে, তবে এটা ডিপেন্ড করে। গুগল অ্যাডসের টোটাল এই ক্লাসে 10টা ক্লাসে ওভারঅল এখানে টাইম স্পেন্ড হবে, যদি টাইমের কথা বলি, ওভারঅল এখানে 15 ঘন্টার মতো ক্লাস যাবে। এরপর আসি হচ্ছে এসইও, সবথেকে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের সবথেকে ব্রড একটা সিলেবাস বা ব্রড একটা এরিয়া বলা যেতে পারে, এবং এই এসইও সেক্টরটা শুধুমাত্র বেসিক থেকে শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, এবং টোটাল এই এসইও সেক্টরের 200রও বেশি টপিক আমি কাভার করব।
আর যার প্রথম ক্লাসে যেটা থাকবে যে এসইও কি বা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, আম SERP কি, ক্লাসিফিকেশন অফ এসইও, গুগল পেজ, সার্চ ইঞ্জিন সেটিংস, টাইপস অফ টেকনিক্স অফ এসইও, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন সেলফ ব্র্যান্ডিং ২ নাম্বার ক্লাসে এসে নিশটা কিভাবে নিশ রিসার্চ করতে হয়, নিশ কত প্রকার হয়, নিশগুলাকে কোথায় কোন এরিয়াতে টার্গেটেড করা যায় বা প্র্যাকটিক্যালি কিভাবে নিশগুলাকে রিসার্চ করা যায়, এই ব্যাপারগুলো আমরা ২ নাম্বার ক্লাসে আমি দেখব। ৩ নাম্বার ক্লাসে এসে ইন ব্রড এরিয়াতে কিওয়ার্ড রিসার্চ করা শিখব। এখন প্রশ্ন আসতে পারে, গুগল অ্যাডসেও কিওয়ার্ড রিসার্চ শিখাবেন, এখানেও কিওয়ার্ড রিসার্চ শিখাবেন, ধান্দাবাজি তো পাইছেন ভালোই। একই জিনিস কয়বার শিখাবেন? উত্তরটা হচ্ছে এটা, গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চ আর এসইওর অর্গানিকলি র্যাঙ্কিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ সিমিলার না। ২টা ২ ভাবে হয়, আবার ২ ভাবে করতে হয়। সো ৩ নাম্বার সেশনে এসে কিওয়ার্ড রিসার্চ এবং এসইও ভাইয়া এখানে সেক্টরে। আরেকটা ব্যাপার একটু আপনাকে ইন্টারাপ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর যে অ্যাড কিওয়ার্ড গুলা, এইগুলা কি আসলে আপনার কোন রিলেটেড কিওয়ার্ড এটা? এখানে কি আমরা পাবো সেই রিলেটেড না, কিওয়ার্ড? এইখানে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো পাবেন না। এখানে আমরা শুধু অর্গানিক কিওয়ার্ডগুলাই নিব। অর্গানিকলি র্যাঙ্ক করা যায় এই ব্যাপারগুলো। তবে সিপিএম মার্কেটিং এর জন্য যদি কিওয়ার্ড রিসার্চ, এটা পরে বলি, একটু পরে বলি। এই সেশনটা শেষ করে নয় আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব। হ্যাঁ, না আমি ওই কোর্সটা করতেছি তো রানিং, এই জন্য আর কি আচ্ছা, বললাম। কিওয়ার্ড রিসার্চের মধ্যে টোটাল এসইও সেকশনের মধ্যে এসে আমরা কিওয়ার্ড রিসার্চের আমি এখানে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, প্রায় ৫টা ক্লাস আমি রেখেছি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য। সো আই থিংক সো ইউ ক্যান আম থিংক দ্যাট যে আসলে এসইও মানে ইন্ডাস্ট্রি আর ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিওয়ার্ড রিসার্চটা কত বেশি ইম্পর্ট্যান্ট। অনেক বেশি হ্যাঁ, ইম্পর্ট্যান্ট নিশ্চয়ই। হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো এখানে একটু আমি এইজন্য এটাকে একটু লেন্দি রেখেছি যে একটু সময় গেলেও যেন প্রপারলি বোঝা যায়। সেক্ষেত্রে আমি ৬ নাম্বার ক্লাসে এসে পেইড টুলগুলা নিয়ে কথা বলবো ইন ডিটেইল। কিভাবে Ahrefs এ রিসার্চ করতে হয় বা Ahrefs টুলটাকে কিভাবে ইউজ করতে হয়, সেমরাশ, লংটেল প্রো, কিওয়ার্ড রিভেলার, সার্ভার এসইও, মোজ, এই ধরনের যত প্রিমিয়াম টুলসগুলো আছে আর পেইড টুলস সব মিলে কিভাবে ইউজ করা হয় বা করতে হয়, বা কিভাবে অ্যাকচুয়ালি পারফেক্টলি রিসার্চ বা রিসার্চের রেজাল্টগুলোকে কনভার্ট করে ফেলতে হয়, এই ব্যাপারগুলা আমরা এই সেশনে এসে দেখবো আর কি। দেন লং টেল কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, কেজিআর কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করা, কেজিআর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, এই ব্যাপারগুলা ৭ নাম্বার ক্লাসে বসে আমরা দেখব। দেন জি এরপর ভাই। চলে যাব হচ্ছে অন পেজ এসইওতে। অন পেজ এসইওর মধ্যে ১ম এ যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম, আমি ব্যাপারটাকে এভাবে এটাকে সাজিয়ে দিছি যে আপনি যেন ব্যাপারটা এমন হয় যে নিজে যদি একটা প্রজেক্ট স্টার্ট করেন, সেক্ষেত্রে একদম স্টার্টআপ থেকে কিভাবে আপনাকে মুভ করা উচিত একটা প্রজেক্ট রান করার জন্যে, বা নিজের যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন সেটাকে কোন স্টেপ থেকে শুরু করা উচিত, আমি এভাবেই শুরু করছি। যেখানে অন পেজেসের পরেই একটা ডোমেন কিভাবে রিসার্চ করতে হয়, ডোমেনের মধ্যে ডোমেন নেম রিসার্চ করা, ডোমেন সিলেকশন প্রসিডিউর, দেন ডোমেন কেনা বা হোস্টিং এর জন্য কোনগুলা বেটার হইতে পারে, বা আমরা প্র্যাকটিস করার জন্যে অনেকের একটা ব্যাপার থাকে যে একটা অ্যামাউন্ট দিয়ে কোনো একটা কোর্সে এনরোল হওয়ার পরে সেখানে যদি আবার বলা হয় যে আপনি ৫,০০০-৬,০০০ টাকা খরচ করে ডোমেন হোস্টিং কিনেন, এটা বেয়ার করা একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব হয় না। অনেকেই থাকে। তো এখানে আমি ব্যাপারটা খুব ইজি করে দিছি যে প্রিমিয়াম ডোমেন হোস্টিং এ কিভাবে ফ্রিতে নিয়ে কাজ করা যায়, বা ফ্রিতে কিভাবে এদেরকে ইউজ করে একদম প্রিমিয়াম ডোমেন হোস্টিং এর ফিল পাওয়া যায়, এই ব্যাপারটা আমি এখানে রেখে দিয়েছি যেটা ফ্রিতেই করা যাবে। সে প্র্যাকটিস পারপাস এর জন্য আমরা প্রিমিয়াম ওয়েবসাইট আর প্রিমিয়াম ডোমেন আর প্রিমিয়াম হোস্টিং এর যে ফ্লেভারটা, এটা আমরা এখানে পেয়ে যাবো আরকি। দেন ওয়েবসাইটকে কিভাবে ক্রিয়েট করা উচিত, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে, একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং কেনার পর কিভাবে এখানে সিপ্যানেল সিএমএস কে আপলোড করতে হয় বা সিএমএস ইনস্টল দিতে হয়, সিএমএস এর পর কিভাবে থিম ইনস্টল করতে হয়, থিমের কাস্টমাইজেশন, এই ব্যাপারগুলো এখানে ইনক্লুডেড থাকবে। দেন কন্টেন্ট আপলোডের ব্যাপারে থাকবে। সো কন্টেন্ট আপলোডের ব্যাপারটা আসার আগে ডেফিনেটলি ৯ নাম্বার সেকশনে আমি কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলেছি, কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা যায়, খুব ইজিলি, খুব ইজি ওয়েতে কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা যায়, এবং একটা কনটেন্টের মধ্যে কিওয়ার্ডের প্রক্সিমিটি, কিওয়ার্ডের প্রমিনেন্স, কিওয়ার্ডের ডেনসিটি, হ্যাঁ? এই সব কিছু মিক্স করে একটা পারফেক্ট একটা কনটেন্টকে কতটুকু এসইও ফ্রেন্ডলি করা যায় বা কোন মেথডে করা উচিত,
এই সবগুলা ব্যাপার কন্টেন্ট রাইটিং এর মধ্যে করেছি এবং এই কন্টেন্টের মধ্যে আরো কিছু জিনিস অ্যাড হবে সেটা বলে রাখি। যেটা হচ্ছে যে আমাদের অ্যাফিলিয়েটের কথা যদি চিন্তা করি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সেক্ষেত্রে দেখা যায় কনটেন্টের একটু ডিভিশন চলে আসে বা ডিভাইডেড চলে আসে লাইক দ্যাট ইনফরমেশনাল কনটেন্ট, রিভিউ কনটেন্ট আর মানি কনটেন্ট। ৩ টাইপের কনটেন্ট হয়। সো কোন টাইপের কনটেন্টকে কি টাইপের কনটেন্ট এটা কি দেখে বুঝবো বা কোন ধরনের কিওয়ার্ড কোন টাইপের কনটেন্টের মধ্যে বসানো উচিত, এই যে ব্যাপার সিলেকশন প্রসিডিউরগুলা, এই ব্যাপারগুলা কনটেন্ট রাইটিং এর মধ্যে ইনক্লুড থাকবে। দেন হচ্ছে আমরা ফাইনালি আবার অন পেজে ব্যাক করব, যেখানে আমরা একটা প্রপার একটা কনটেন্টকে ঠিকঠাক মতো অপটিমাইজ করার জন্য তার টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, দেন হচ্ছে কনটেন্টকে আবার অপটিমাইজ করা, হেডিং ট্যাগগুলোকে অপটিমাইজ করা, অ্যাঙ্কর টেক্সটকে ঠিকঠাক মতো বা ডিপ্লয় করার প্ল্যানিং, যেটা অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং যেটা বলে, যে কোথায় কোথায় অ্যাঙ্কর টেক্সট বসবে, ইমেজকে কীভাবে এসইও করা যায়, ইমেজের মধ্যে কীভাবে জিপিএস সেট করা যায়, এই ব্যাপারগুলা আমরা এই সেশনটার মধ্যে বসে দেখব। দেন ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, মিনি অন পেজ অডিট, ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে সাবমিট করা বা ওয়েবসাইটকে গুগল অ্যানালিটিক্সে সাবমিট করা, বা এর বাইরে যদি আরও যে সকল সার্চ ইঞ্জিন রয়েছে লাইক দ্যাট বিং, ইয়ান্ডেক্স, এখানে কীভাবে ওয়েবসাইট ইন্ডেক্স করা যায়, এই ব্যাপারগুলো শেষ করে খুব ইজিলি ১.৫ থেকে ২ মাস এর ভেতরে একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডস থেকে কীভাবে অ্যাপ্রুভাল নিয়ে আসা যায়, এই ব্যাপারটা আমরা এখানে ক্লিয়ার করে দিব আর কি। তারপর চলে যাব হচ্ছে অফ পেজ এসইওতে, যেখানে লিঙ্ক বিল্ডিং কি, লিঙ্ক বিল্ডিং কীভাবে করতে হয়, বা ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কেন আমাদের ম্যাটার্স করে, ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্কের কনসেপ্ট আর ব্যাকলিঙ্কস বিল্ডিংয়ের মেথডগুলা, এরকম কিছু আর কিছু হচ্ছে থাকবে এখানে। কি কি টাইপের ব্যাকলিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারি বা কোন টাইপসের কোন মেথডের ব্যাকলিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারি, এখানে কিছু টপিক এখানে দেওয়া আছে, যেখানে আমরা blog commenting, forum posting, directory submission, web 2.0, guest posting, bookmarking, directory submission, infographic, পিডিএফ সাবমিশন, দেন হচ্ছে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং কীভাবে অ্যাপ্লাই করতে পারি, আমরা কম্পিটিটর ব্যাকলিঙ্ক কীভাবে ফাইন্ড আউট করে কম্পিটিটর ব্যাকলিঙ্ক থেকে কীভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি, বা আমরা স্কাইস্ক্রাপ টেকনিক কীভাবে ইউজ করতে পারি, এই সবগুলা ব্যাপার হচ্ছে এই অফ পেজ এসইওর মধ্যে থাকবে। তারপরে যেটা যাবে যে এসইও রিপোর্টিং এর মধ্যে, যে কিভাবে আমরা একটা ফাইনালি একটা কিওয়ার্ডের জন্য একটা ইউআরএল বা একটা কন্টেন্টকে আমরা ট্র্যাক করতে পারি, ক্লায়েন্টকে রিপোর্ট সাবমিশন কিভাবে দিতে পারি, র্যাঙ্কের আর্কাইভগুলো কিভাবে ধরে রাখতে পারি, বা আপনাদের বা আমার সাথে যারা পরবর্তী স্টেপে জয়েন করছে বা জয়েন করেছে অলরেডি, তাদের এখানে কাজ পাওয়ার ক্ষেত্রে যত ধরনের রিসোর্স দরকার, একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে থিম দরকার হয়, একটা থিমের প্রাইস আসে প্রায় $30, $40 প্রিমিয়াম থিম। সেই থিম, তার পছন্দ মতো থিম প্রোভাইড করা, বা দেখা যাচ্ছে যে তার অন্যান্য সাপোর্ট লাগতে পারে। অন্যান্য সাপোর্ট বলতে, আজকে একটা ক্লায়েন্ট নক দিয়ে বলল আমাকে ডেমো দেখান, কাজ দিব। সো আপনার কাছে ডেমো নাই, হতেই পারে। সেই দিক থেকে যত ধরনের রিসোর্স দরকার হয় সেগুলো যেহেতু আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এই ব্যাপারগুলো এসে আমরা এই জায়গাতে আমি আপনাদের প্রোভাইড করে দিব আর কি। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট অ্যাডভান্স মেথডে কীভাবে ফুল একটা ওয়েবসাইটকে অডিট করা যায়। এখানে A to Z আমি এই জন্য বলেছি যে একদম একটা ওয়েবসাইটের ৩টা পার্ট হয় এসইওর ক্ষেত্রে। মানে যদি একটা ওয়েবসাইটকে অ্যাজ এ ডক্টর হিসেবে ট্রিটমেন্ট দিতে যান, সেই ক্ষেত্রে ৩টা জিনিস দেখতে হয় আমাদের। সেটা হচ্ছে অফ পেজ এসইও, অন পেজ এসইও আর হচ্ছে টেকনিক্যাল এসইও। হ্যাঁ? সো একদম অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল সবকিছু ঠিকঠাক চেকিং দিয়ে কি কি সমস্যা বা এই সমস্যার সমাধান কি, অ্যাকশন প্ল্যান কি, এই সবগুলো ব্যাপার অ্যাডভান্স মেথডেই হচ্ছে এখানে আমি দেখানোর ট্রাই করব। দেন আমরা চলে যাব হচ্ছে টেকনিক্যাল এসইওতে। এখানে কিছু সংখ্যক জিনিস আমি এখানে জাস্ট অ্যাড করেছি। সময়ের অভাবে এখনো করতে পারিনি, কারণ এখনো অনেক কিছু অ্যাড করা এখানে বাকি, অনেকগুলো ঘর এখানে খালি রেখেছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে টেকনিক্যালি দেখব কিভাবে আমরা রিডাইরেক্টিং ইস্যুগুলোকে ফিক্সিং করতে পারি, ইউআরএল ক্যানোনিক্যাল কেন হচ্ছে বা ক্যানাবালাইজেশন কেন হচ্ছে সেগুলোকে ফিক্সিং করা, রোবট টিএক্সটি ফাইল সেটআপ করা, সাইট ম্যাপ সেটআপ করা, ডুপ্লিকেট ইস্যুগুলোকে ফিক্সিং করা, ওয়েবসাইট স্পিডকে অপটিমাইজ করা ইজিলি, এই ব্যাপারগুলো হচ্ছে এই সেশনে এসে দেখব। তারপর চলে হচ্ছে লোকাল এসইওতে, যেখানে আমি এসইওর ইন্ডাস্ট্রিতে আমরা সাধারণত এসইওকে ২ ভাবে দেখি। একটা হচ্ছে ট্রেডিশনাল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। উপরেরটুকু ছিল হচ্ছে ট্রেডিশনাল এসইওর মধ্যে পড়ে। এই সেশনটাতে শেষ করে এসে আমরা যাব হচ্ছে লোকাল এসইওতে, যেখানে লোকাল এসইওর প্রায় আমি ৩টা ক্লাস রেখেছি। আশা করি ৩টা ক্লাসে সম্ভব।
সো এই প্ল্যাটফর্মে এসে লোকাল এসইও কি বা লোকাল এসইও কেন দরকার, এসইও বা দ্যাট মিনস ট্রেডিশনাল এসইও আর লোকাল এসইও এর মধ্যে ডেফিনিশনটা হচ্ছে আমরা এখানে বোঝার ট্রাই করব। তারপর লোকাল সার্চের মধ্যে কিভাবে লোকাল এসইওটা ইমপ্যাক্ট করে, লোকাল কিওয়ার্ডের উপর কি ইমপ্যাক্ট করে, লোকাল প্যাকগুলা বা যেটার নতুন নাম এখন গুগল করেছে, ফেসবুকে তার মেটাভার্স আপডেট করার পর দিনই মেবি বা ২ দিন আগেই মনে হয় করে ফেলেছে। সেটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজকে এখন গুগল মাই বিজনেস প্রোফাইল বা গুগল বিজনেস প্রোফাইলে যেটা ছিল জিএমবি সেটাকে এখন কনভার্ট করেছে জিবিপিতে। তো এটা কি বা এটা কিভাবে কাজ করে, লোকাল ইস্যুতে এটার আসলে ইমপ্যাক্টটা কি, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে দেখার ট্রাই করবো আর কি। আমাদের একটা লোকালি একটা ওয়েবসাইটকে টার্গেট করে লোকাল একটা বিজনেসের জন্য যদি র্যাঙ্ক করাতে চাই, সেক্ষেত্রে তার টার্গেট অডিয়েন্স, তার ওয়েবসাইটের গোল কি হওয়া উচিত, বা একটা প্রজেক্ট লোকাল প্রজেক্ট স্টার্ট আপ করার জন্য কি কি ধরনের ইনফরমেশন আমাদের আগে কালেক্ট করা উচিত বা কি ধরনের দরকার, অন কাইন্ড অফ বলতে পারি ইটস সার্ভে। সো কি করা উচিত, এটা হচ্ছে আমরা এই জায়গাতে দেখি। দেন লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, লোকাল এসইওর জন্য আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করা, যেটা আমি এখানে রেখেছি। লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ এবং স্ট্র্যাটেজি এবং ফাইনাল কিওয়ার্ড সিলেকশন প্রসিডিউর আমরা এখানে দেখব। বাদ বাকি দেখা যায় এখানে আর কেন অ্যাড করি নাই, এই লোকাল এসইওর এই ফাংশনগুলো বোঝার পর এসইওর টার্মোলজিসের মধ্যে বাকি সব জিনিস সেম। সেখানে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও যেটা উপরে দেখে আসছি, ওই মেথডগুলো আবার লোকাল এসইওতে ডিপ্লয় করতে হয়। দ্যাটস এখানে মানে বাড়তি আর আমি অ্যাড করি নাই। দেন এরপরে যে সেশনটা আমি রাখছি সেটা হচ্ছে এসইওর মধ্যে ই কমার্স এসইও, যে অ্যাকচুয়ালি ই কমার্স একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাকচুয়ালি এসইওটা কিভাবে ইমপ্যাক্ট করে, বা ই কমার্সের জন্য কিভাবে হচ্ছে আমরা জেসনকে ইমপ্লিমেন্ট করতে পারি বা আমাদের কন্টেন্ট অপটিমাইজ করতে পারি। ই কমার্স সাইটের মধ্যে অনেক বেশি ইমেজ থাকে, সো ওই ইমেজগুলো কীভাবে অপটিমাইজ করা যেতে পারে। ই কমার্স সাইটের এসইওটি একটু ডিফারেন্ট হয় ন্যাচারালি অন্যান্য ট্রেডিশনাল লোকাল এসইও থেকে। সো এটার ফাংশনটা কীভাবে কাজ করে, এই ব্যাপারটা হচ্ছে ই কমার্স এসইওতে এসে আমি ডিসকাস করার ট্রাই করবো আর কি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের এখানে যেটা একদম বেসিক বলেছি, কারণ আম, এত কিছু একসাথে এখানে অ্যাড করাটা আসলে আমার বলতে সমস্যা হবে না, কিন্তু এখানে যারা এনরোল করবে তাদের মধ্যে অনেকেই থাকবে বেসিক নলেজ, তো তাদের এটাকে ক্যাপচার করতে অসুবিধা হয়ে যাবে। সো এখানে আমি বেসিকটা রেখেছি এই জন্য যে সে যেন কোনো ডেভেলপার হায়ার না করে নিজে থেকেই তার ওয়েবসাইটটাকে ডিজাইন করে ফেলতে পারে। সেই ব্যাপারটা নিয়েই হচ্ছে আমি এখানে মূলত ওয়ার্ডপ্রেসের উপর ৩টা ক্লাস রেখে দিয়েছি। তো এখানে ওয়ার্ডপ্রেস কীভাবে আমরা ডিপ্লয় করতে পারি, ওয়ার্ডপ্রেসের প্লাগইন, ওয়ার্ডপ্রেসের বেসিক ফান্ডামেন্টাল, ওয়ার্ডপ্রেস কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, থিম যেগুলো দরকার হয় সেগুলোকে আবার থিম কাস্টমাইজ করা, এই ব্যাপারগুলো হচ্ছে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সেকশনে দেখব। তারপর হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটে আমি হাত দিব পরের সেশনটাতে এই কোর্সের, যেখানে অ্যাকচুয়ালি টোটালি অ্যাফিলিয়েটের উপরে আমি এখানে 7টা ক্লাস রেখেছি এবং 7টা ক্লাস আশা করি এনাফ একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য। এবং 7টা ক্লাসের ঘন্টা যদি হিসাব করি সেক্ষেত্রে টোটাল এখানে যে ব্যাপারগুলোকে আমি টার্গেট করেছি সবগুলা মিলে অ্যাফিলিয়েটের জন্য এই 7টা ক্লাসে ওভারঅল প্রায় 10 ঘন্টারও বেশি ক্লাস যাবে। তো এটা অনেক বড় একটা সেশন এখানে, প্রত্যেকটা পার্ট বাই পার্টকে কাভার করার জন্য। তো এই মডিউলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নেই, আরেকটা আপনারাও দেখে নিয়েন। দেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর ব্যাপারগুলো, আর এখানে 4টার মতো ক্লাস দিব, এখানে আর আমি অ্যাড করি নাই কি কি দেখাবো। সো 4টা আমি আমার মতো করে দেখাবো, ডিপেন্ড ওয়ান সিচুয়েশন। দ্যাটস ওয়াই এখানে জাস্ট লিখে রাখছি যে দেয়ার উইল অ্যারাউন্ড 4 classes about Amazon product listing. It's an important issue because of মার্কেট প্লেসগুলোতে অনেক বড় বড় কোম্পানি আছে যে তাদের হচ্ছে অ্যামাজনের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট আছে এবং তারা অ্যামাজনের তাদের প্রোডাক্টগুলোকে লিস্টিং করানোর জন্য অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার হায়ার করে। সো এখানে একটা অপরচুনিটি হতে পারে। দেন এরপরে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা যদি বলি, যে লিঙ্কডইন, রেডিটে কীভাবে মার্কেটিং করা লাগে, লিঙ্কডইন কীভাবে কাজ করে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব অপটিমাইজেশন, ইউটিউব মার্কেটিং, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এই টপিকে এসে শেষ করে কোর্স ইনশাল্লাহ আমরা শেষ করব। তো এই হচ্ছে ওভারঅল আমার কোর্সের যে মডিউলটা বানানো হয়েছে। তবে এইটা এখন পর্যন্ত ইনকমপ্লিট মডিউল, কজ অফ এখানে আরও অনেকগুলো বিষয় ইনক্লুড হবে, আমি সময়ের অভাবে এখানে ইনক্লুড করতে পারিনি। আর এটা শুধুমাত্র অ্যাডভান্সকে টার্গেট করে বানানো হয়েছে। সো এখনও বলি, যদি মনে হয় যে আমি একদম বেসিক, আমার কাছে একদমই নলেজ নাই, আপনি চেষ্টা করলে পারবেন, বাট যদি হতাশা হন তাইলে এই কোর্স আপনার জন্যে না, বা আপনার এখানে এনরোল হওয়ার কোনো দরকার নাই। আম, এটা হচ্ছে একটা কথা।
এখন যদি কোর্স সম্পর্কে কোনো কথা থাকে বা মডিউল সম্পর্কে কোনো কথা থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। তারপর আমাদের আরেকটা সেশন আছে। আমি ওই সেশনে একটু মুভ করব আরকি। এখন যে সেশনটা আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টোটালি ডিজিটাল মার্কেটিং এর একটা ওভারভিউ দিতে চাচ্ছি আরকি আমি এই সেশনটাতে, যে আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন, সো কেন করবেন, কেন করা উচিত বা এর ফিউচার অ্যাকচুয়ালি কি, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্যই হচ্ছে এই সেশনটা। তো ডিজিটাল মার্কেটিং ওভারভিউর মধ্যে প্রথমে যদি আসি যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কি বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই কোশ্চেন্সের উত্তর দিতে গেলে প্রথমে কথা হচ্ছে যে আম, এক কথা যদি বলতে যান সেটা হচ্ছে ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইস, এই দুইটার কম্বাইন্ড করে এবার দুইটার এফোর্টস নিয়ে যে মেথডে আমরা কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং বা বাজারজাতকরণ প্রক্রিয়া চালাই, সেটা কিসের মাধ্যমে, কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে, সেটাই অন কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। কিন্তু কথা হচ্ছে আমি শুধু সিম্পলি জাস্ট পোস্টই করে গেলাম, ইট ইজ নট ডিজিটাল মার্কেটিং লাইক দ্যাট। এরকম হতেই পারে আপনি বলে দিয়েছেন কি একটা কিনলে একটা ফ্রি, বা আম, এরকম আরো অনেক ধরনের উদাহরণ হতে পারে। জাস্ট নর্মাল পোস্ট করে গেলেন, ইটস নট ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি থাকে, কিছু ফলো আপ থাকে, যেগুলাকে অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি একটা কাস্টমারের কাছে বা একটা কাস্টমার একটা লিডকে পটেনশিয়াল কাস্টমারে বা সেলে নিয়ে আসতে হয়। তবে যখন আমরা ইন্টারনেট এবং কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, সেটা ফোন হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ডেস্কটপ কম্পিউটার হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যেটাকে কম্বাইন করে যখন কাজ করি, দ্যাটস কল ডিজিটাল মার্কেটিং। দেন যেটা নেক্সটে যেটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং এর যে অবস্থাটা 2021-এর লাস্ট, এটা হচ্ছে আমার জানুয়ারির রিপোর্ট, 2021 সালের জানুয়ারির রিপোর্ট, এটা যেটা দেখতেছেন স্ক্রিনে, যে ওয়ার্ল্ডে টোটাল পপুলেশন হচ্ছে 7.83 বিলিয়ন, এবং এর মধ্যে প্রায় 10 বিলিয়নেরও বেশি মানুষের মোবাইল ফোনের কানেকশন আছে, এবং যাদের মধ্যে 4.80 বিলিয়ন পিপল অলরেডি ইন্টারনেট ইউজ করে। এবং এই 4.80 বিলিয়ন ইন্টারনেট ইউজারের মধ্যে 4.20 বিলিয়ন পিপল যারা সোশ্যাল মিডিয়া ইউজার, যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং করার জন্যে সব থেকে বড় একটা জায়গা। সোশ্যাল মিডিয়া ইউজার বলতে সেটা ফেসবুক হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, সেটা টুইটার হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, এবং সবগুলা জায়গায় আমাদের মার্কেটিং, ডিজিটালি মার্কেটিং করার জন্য কোনো একটা প্রোডাক্টের বা কোম্পানির প্রমোশন চালানোর জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে বা ইজিয়েস্ট জায়গা বলতে পারি। এবং ওভারঅল গ্লোবাল ইন্টারনেট ইউজের কথা যদি চিন্তা করি, এই যে 4.80 বিলিয়ন পিপল ইন্টারনেট ইউজার আমরা এই স্লাইডে দেখলাম, এই সেকশনের মধ্যে এই বিলিয়ন ইউজারের মধ্যে টোটাল গ্লোবাল পপুলেশনের প্রায় 60%, এবং প্রায় অ্যানুয়ালি প্রতি বছর এই সংখ্যাটা প্রায় 257 মিলিয়নের মতো চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস আপগ্রেড হচ্ছে, এবং যেটার আউট অফ 100-এর রেশিও হচ্ছে 5.7%। দ্যাট মিনস এটা ইজিলি বোঝা যাচ্ছে যে ডে বাই ডে ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট ইউজের সংখ্যা বাড়তেছে, এবং এই যে পিপলগুলা ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছে প্রতি বছর প্রায় 5.7% পিপল, তাদের মধ্যে সবাই কম বেশি ইন্টারনেটে প্রতিদিন অ্যাভারেজে প্রায় 6 ঘন্টা 55 মিনিট সময় তারা ইন্টারনেট ইউজ ব্যবহার করে, এবং ইন্টারনেট ইউজ বা ব্যবহার করার জায়গায় হচ্ছে সেখানে সে কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে থাকবে, লাইক দ্যাট সেটা গুগল হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম হতে পারে। আর টোটালি মোবাইল ডিভাইস ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, সেটার সংখ্যা প্রায় 92% বা 92.1%। এবং এই রিপোর্টটা হচ্ছে জুলাই মাসের রিপোর্ট, যেটা hootsuite.com নামক ওয়েবসাইট থেকে কালেক্ট করা। আপনার চাইলে ওয়েবসাইটতে গিয়ে এই ডেটাগুলো একটু দেখে নিতে পারেন। এখন আসুন যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটটা কি, বা ডিজিটাল মার্কেটিং আসলে কাদের জন্য বা কেন। আপনি শুধুমাত্র এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন এই জন্যই যে আপনার ডিজিটাল মার্কেটিং করা দরকার বা ডিজিটাল মার্কেটিং শেখা দরকার, ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন হতে পারে যে আপনি একজন আহ, বিজনেসম্যান, বা আপনার ফেসবুকটা পেজ আছে, আপনি সেই পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো এই পেজের জন্য আপনি
আপনি পেজে পোস্ট করেন রেগুলারলি, আপনার পেজকে মেনটেন করার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখা দরকার ওভারঅল। সো বেনিফিটগুলো হচ্ছে যে এন্টি রেসিস্ট্যান্স ইজ লো। দ্যাট মিনস এটাকে যদি একটু ব্রিফলি বলি আমি, সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি একটা বিজনেস ওপেন করতে যান, সেক্ষেত্রে কি কি দরকার? ইনিশিয়ালি স্টেজে আপনাকে একটা দোকান নিতে হবে, সেটা ভাড়াই হোক নিজের হোক, নিতে হবে, সেটা কিনে নেন, নিতে হবে, যেখানে আপনার ন্যূনতম মিনিমাম একটা ইনভেস্টমেন্ট যাবে দোকান ভাড়া। দোকান ভাড়া নেওয়ার পর এই দোকান পরিচালনা করার জন্য একজন এমপ্লয়ি লাগবে, যে বা আপনিই থাকবেন অরেভার, আপনার একজন হেল্পিং হ্যান্ড লাগতে পারে এবং তার একটা স্যালারি দরকার আছে। তারপর এই দোকানে অবশ্যই আপনাকে প্রোডাক্টগুলোকে শোকেসিং করাইতে হবে। দ্যাট মিনস প্রোডাক্টের সোর্সিংগুলো আপনাকে আগেই করে ফেলতে হবে, প্রোডাক্টগুলোকে কিনে নিয়ে এসে আপনার দোকানে সাজায় রাখতে হবে। এখানে আরেকটা ইনভেস্টমেন্ট দরকার। ফিজিক্যালি যখন আপনি একটা দোকান চালাচ্ছেন তখন এই কয়েকটা প্রসিডিওর যাচ্ছে, বাট আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে এই সেম বিজনেসটা করতে যাচ্ছি বা করতে চাই, সেক্ষেত্রে এই ব্যাপারটার কস্টিংটা অনেক বেশি কমে যাচ্ছে। হ্যাঁ, দোকান আমার দরকার, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন আমি দোকান ধরতে যাচ্ছি, তখন আমি ফ্রিতে ফেসবুক পেজ পেয়ে যাচ্ছি, যেটা আমার একটা দোকান। আর যদি আমি টাকা পয়সার হিসাব চিন্তা করি, দেন আমি টাকা দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেটা আমার একটা দোকান। বাট ওয়েবসাইট ক্রিয়েট করতে যদি 10,000 টাকা লাগে বা 20,000 টাকা লাগে বা সর্বোচ্চ 50,000 টাকা লাগে, একটা দোকানের অ্যাডভান্স কয়েক লাখ টাকা দিয়ে তারপর আপনাকে নিতে হবে, যেখানে আপনার কস্টিং দোকানের ক্ষেত্রে কমে গেল। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার এখানে দোকানে থাকার জন্য একটা হেল্পিং হ্যান্ড দরকার। এখানে দরকার নাই, এখানে অটোমেটিক আমরা থার্ড পার্টি রোবটস, বটস এদেরকে জেনারেট করে দিয়ে তাদেরকে দোকানে সেলসম্যান হিসেবে বানাতে পারি। কাস্টমার এসে শুধু ক্লিক করবে কোশ্চেনে, অ্যান্সার অটোমেটিক রোবটস দিয়ে দিবে। ক্রিটিক্যাল কোশ্চেন হলে সেটা আপনি বসে দিবেন। এটা এখান থেকে আমার আরো কস্টিং তাহলে কমে গেল, হেল্পিং হ্যান্ডের কস্ট। দেন হচ্ছে প্রোডাক্ট সোর্সিং এর ব্যাপারটা, যেটা আপনার দোকান থাকলে অবশ্যই দোকানে আপনার প্রোডাক্ট সাজাইতে হবে, নাইলে কেউ কিনিবে না। দ্যাট মিনস দোকান প্রোডাক্ট ওই সাজাতে গেলে দোকানে তো ছবিতে সাজাতে পারবেন না, দোকানের প্রোডাক্ট অবশ্যই আপনাকে কিনে এনে তারপর সাজাতে হবে। যখন আমার কাছে ওয়েবসাইট আছে, সেখানে আমার প্রোডাক্ট দেখাইতে হচ্ছে না। দ্যাট মিনস আমি জানি যে আমার কাছে এই প্রোডাক্ট সোর্সিং করার জন্য আমার সর্বোচ্চ 2 দিন লাগবে বা 1 দিন লাগবে। তো থাকুক, যেখানে যার কাছে প্রোডাক্ট আছে তার কাছে, আমি জাস্ট ওই প্রোডাক্টটা সেল দিব, আমার ওয়েবসাইটে সুন্দর করে সাজায় রেখে দিলাম। যখন কেউ একজন অর্ডার করলো এই প্রোডাক্টটা, আমি জাস্ট ওই সময়ের ভিতরে আমি জায়গা মতো এই প্রোডাক্টটাকে সোর্সিং করে তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। এখানে আমার প্রোডাক্ট সোর্সিং করে রাখার ব্যাপারটা কমে যাচ্ছে। সো আমার ডিজিটাল মার্কেটিং একটা বিজনেসে যখন আমি এন্ট্রি নিতে যাচ্ছি, তখন এর এন্ট্রি রেসিস্ট্যান্সটাই অনেক বেশি লো হয়ে যায়। তারপর হচ্ছে মেজারেবল এবং রিয়েল টাইম একটা বেনিফিট পাওয়া যায়। দ্যাট মিনস, আর এই ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করি, যে আপনি এই যে দোকানটা দিলেন, এই দোকানের পরিচিত বাড়াইতে হবে। দ্যাট মিনস দোকান মার্কেটিং করবেন। আচ্ছা, মার্কেটিং এর জন্য আমরা যদি ম্যানুয়াল পদ্ধতির কথা চিন্তা করি, তাহলে কি করি আমরা? আমরা যেটা করি সেটা হচ্ছে লিফলেট বানাই। সুন্দর করে আমরা লিফলেট বানায় নিয়ে আসি, এবং লিফলেটগুলাকে দেখা যাচ্ছে যে শুক্রবার দিন হইলে খুব ভালো হয়, মসজিদে অনেক বেশি লোক থাকে, আর রাস্তা দিয়ে বের হলে হাতে হাতে দিয়ে দিলাম। কিন্তু কথা হচ্ছে, এই লিফলেটটা যাকে দিলেন, সে আপনার হাত থেকে নেওয়ার পর সে 2 মিনিট পরে তার ঘাম মুছে ফেলছে, নাকি এই লিফলেট দিয়ে হচ্ছে সে ছিঁড়তে ছিঁড়তে মানে কান চুলকাতে চুলকাতে চলে গেছে, সেটাও আপনি জানেন না। আর আবার সে এই লিফলেট দেখেই আপনার ওয়েবসাইটে বা আপনার দোকানে আপনার প্রোডাক্ট কেনার জন্য আসছে কিনা, সেটাও আপনি জানেন না। দ্যাট মিনস আপনি রিয়েল টাইম কোনো মেজারেবল কোনো ইস্যু পাচ্ছেন, বা রিয়েল টাইম কোনো রেজাল্টও পাচ্ছেন না, বা অ্যাকচুয়ালি এই লিফলেট আপনাকে কোনো ধরনের বেনিফিট দিল কিনা, এটাও আপনি পাচ্ছেন না। যখন আমি ডিজিটাল মার্কেটিং এই সেম বিজনেসটা করতে যাচ্ছি, তখন আমি এটা ক্লিয়ার যে আমি একটা ধরেন অ্যাড রান করছি ফেসবুক থেকে। সো এই অ্যাড রান থেকে একটা কাস্টমার আমার কাছে আসছে, এটা আমি জানি, এবং কতজন রিয়েল টাইম আমার কাছে আমার ওয়েবসাইটে এসে বসে আছে সেটা আমি দেখতে পারতেছি। কতজন আমার কাছ থেকে আজকে 1 ঘন্টার ভিতরে কয়টা প্রোডাক্ট পারচেস করলো, এবং কতজন, এবং সেটা কোন সোর্স ধরে আসছে, এই রিয়েল টাইমটা আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মেজার করতে পারি। সো মেজারেবল এবং রিয়েল টাইম এর বেনিফিটটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ইজিলি পেয়ে যাই। দেন হচ্ছে হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই এর যে ব্যাপারটা, বা HROI, হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস আপনার এই যে এখানে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা ছিল টোটাল ম্যানুয়ালির ক্ষেত্রে, সেখানে 10 লাখ টাকা খরচ করে অ্যাডভান্স দিয়ে বা 5 লাখ টাকা খরচ করে অ্যাডভান্স দিয়ে দোকান দেওয়া, এমপ্লয়ি হায়ার করা, দেন প্রোডাক্ট কিনে নিয়ে এসে সোর্সিং করা এখানে, এবং তারপর প্রোডাক্ট এর আপনার দোকানের অ্যাডভার্টাইজ করার জন্য ম্যানুয়ালি লিফলেট বিতরণ করা, সব কিছু মিলে যা কস্ট হইতো সেটা তুলতে যে সময়টা লাগতো, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেই কস্ট তো নাই,
বরং শুধুমাত্র মার্কেটিং এর পেছনে যদি আমরা পেইডে যাই, সেক্ষেত্রে পেইডে কিছু টাকা খরচ করে আমরা ডবল প্রফিট নিয়ে আসতে পারি। সো আমাদের ডিজিটাল মার্কেটিং এ আরওআইটা অনেক বেশি আসে এবং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট। দেন ডিজিটাল মার্কেটিং এর সবথেকে বড় সুবিধা হচ্ছে যে এটা 24/7 অ্যাপ্রোচ থাকে, মার্কেটিং অ্যাপ্রোচ থাকে। দ্যাট মিনস আপনি যদি ডিজিটালি একটা প্রোডাক্টের অ্যাড রান করেন বা কোনো জায়গায় পোস্ট করে রাখেন, 24 ঘন্টাই মানুষ ফেসবুকে বসে থাকে। আমি জাস্ট ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা যেহেতু ফেসবুক বাংলাদেশে অনেক বেশি ইউজ করি বা চিনি, সো আমি ফেসবুকের জন্যই বা ফেসবুকের কথা বলেই উদাহরণ দিচ্ছি। রাত্রে ২টার সময় কেউ না কেউ, আপনি ঘুমায়ে গেছেন, আমি ঘুমায়ে যেতে পারি। আমার মতো অনেকেই ফেসবুকে রাত জেগে বসে আছে। ২টা, ৩টা, ৪টা। সো রাত ২টার সময় আপনার পোস্ট একজন দেখতেছে, সকাল ৬টায় একজন দেখতেছে, দুপুর ১টায় একজন দেখতেছে। আপনার মার্কেটিংটা, আপনার প্রোডাক্ট বা আপনার প্রমোশনটা ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই চলতেছে ননস্টপ। কোনো স্টপিং এর কোনো ইস্যুই নাই। বাট লোকালের ক্ষেত্রে ১০টার পর দোকান বন্ধ, কাস্টমার ১১টা-১২টার দিকে একদম ঘুম। কেউ আপনি রাত ১টার সময় চায়ের দোকান ছাড়া যদি অন্য কোনো দোকান খুলে বসেও থাকেন, আপনার সেল নাই। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যেটা হয়, রাত ২টার সময় ৩টার সময় একটা লোক ইন্টারনেট ঘেঁটে একটা প্রোডাক্ট পছন্দ হইছে, সে হয়তোবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিয়ে রেখে দিছে। আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল। সো 24/7 মার্কেটিং অ্যাপ্রোচটা আমরা ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট থেকে পাই। এবং আরেকটা বেনিফিট হচ্ছে যে গ্লোবাল কাস্টমারের রিচ করতে পারি আমরা। লোকালি দোকান দিলে বা লোকালি বিজনেসে যেটা হয় যে আমার একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে কেউ আর আমাকে চেনে না। কিন্তু যখন আমরা এটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছি, তখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অথবা অল ওভার দ্য কান্ট্রি আমরা এটাকে স্প্রেড করতে পারছি। লাইক দ্যাট, আমার যদি ঢাকাতে আমার একটা দোকান থাকে বা আমার কোম্পানি থাকে বা একটা শোরুম থাকে, আমি ডিজিটালি যদি অ্যাড রান করি, আমি কুরিয়ার সার্ভিস বলেন আর আমি হচ্ছে পাঠাও থ্রোতে বলেন আর রেডেক্স থ্রোতে বলেন, আমি বাংলাদেশের যে কোনো জায়গাতে কাস্টমারকে ওই প্রোডাক্ট সে অনলাইনে অর্ডার করলে ডেলিভারি দিতে পারছি। বা আমি যদি চাই যে দেশের বাইরে অর্ডার করলাম, সেটা কুরিয়ারে পাঠাবো, সেটাও আমি করতে পারছি। সো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে গ্লোবালি কাস্টমারের কাছে রিচ হওয়ার পসিবিলিটি অনেক বেশি দেয়। কারণ গ্লোবালি কাস্টমার রিচ হওয়া মানেই হচ্ছে আপনার বিজনেসের গেইন বা আপনার বিজনেসের অ্যাওয়ারনেস, আপনার বিজনেসের ব্র্যান্ডিং অনেক বেশি ইনক্রিজ হচ্ছে। এরপর হচ্ছে প্রিসাইজ টার্গেটিং। প্রিসাইজ টার্গেটিং বলতে আমি যাকে চাই, আমি যেই স্টেজের বা যেই স্ট্যাটাসের লোক চাই, সেই স্ট্যাটাসের লোকগুলোকে আমি প্রিসাইজ টার্গেট করতে পারি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আর কি। দ্যাট মিনস আমি যদি ফেসবুকে অ্যাড রান করার সময় বলি যে আমার প্রোডাক্ট শুধুমাত্র ২০ বছর থেকে ২৫ বছর যারা আছে তারাই হচ্ছে শুধুমাত্র আমার প্রোডাক্টের জন্য উপযোগী, বাকিরা উপযোগী না। এবং আমি যদি ফেসবুকে এটার ইনস্ট্রাকশন দিয়ে দেই, ও ২০ থেকে ২৫ বছরের বাইরের কাউকে আমার অ্যাডটা আর দেখাবে না। দ্যাট মিনস আমি একদম স্পেসিফিক টার্গেট করতে পারি। কিন্তু ম্যানুয়ালি ক্ষেত্রে এই যে লিফলেট বিতরণ করলেন, আপনার প্রোডাক্ট ২০ থেকে ২৫ বছর লোকের বয়সের জন্য, মসজিদ থেকে বের হয়ে বুড়ো এক লোক বলতেছে, দে তো এটা কি, টার্গেট কিন্তু শেষ। দিস ইজ দ্য বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। এবং এগুলো শুধুমাত্র তো এগুলাই যে লিমিটেড বেনিফিটস এমন না, এর বাইরে আরো অনেক বেশি বেনিফিট আছে ডিজিটাল মার্কেটিং এর। ইনশাল্লাহ যারা আমার সাথে থাকতেছেন নেক্সট স্টেপে, তারা ইনশাল্লাহ এখান থেকে এগুলো আরো কি কি বেনিফিট আছে সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট স্টেপে দেখবো। এই ডিজিটাল মার্কেটিং, এই যে আমরা এতগুলা বেনিফিট নিচ্ছি, এই যে এতগুলা বেনিফিট আমরা ক্রিয়েট করছি, এই এতগুলা বেনিফিটসের নেওয়ার জন্য আমরা যে অনেকগুলা চ্যানেল বা অনেকগুলা মেথড অ্যাপ্লাই করে এই কাজগুলা করতে পারি। তার মধ্যে প্রথমে হচ্ছে এসইও করতে পারি, যেটা কিছুক্ষণ আগে আমি মডিউলের মধ্যে দেখাই আসছি যে এসইও, যার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি, যেটা ইন শর্ট ফ্রম এসইএম। আমরা এসএমও করতে পারি, লাইক দ্যাট সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসএমএম করতে পারি, এসএমএম এর মাধ্যমে চ্যানেলটা ইউজ করে ডিজিটাল মার্কেটিং করতে পারি। এর বাইরে আমরা ইমেল মার্কেটিং, আমরা কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আমরা টোটাল ডিজিটাল মার্কেটিংটাকে আরো স্প্রেড করতে পারি। এর বাইরে আরো প্ল্যাটফর্ম আছে, এগুলো মোটামুটি কমন এবং প্রায়োরিটি বেশি, এবং এই ধরনের চ্যানেলগুলো ইউজ করে হিউজ পরিমাণ একটা ট্রাফিককে টার্গেট বা প্রিসাইজ করা টার্গেটের আমরা টার্গেট করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবং এগুলো অনেক বেশি ভ্যালুয়েবল এবং ট্রেন্ডি, এই চ্যানেলগুলো অনেক বেশি ট্রেন্ডি। দ্যাটস ওয়াই এখানে আমি এটা কি এগুলোকে লিস্টিং করেছি। জি, পেইড মানে এখানে কি পেইড ক্যাম্পেইনিং মানে মার্কেটিং, যেটা জি, অ্যাফিলিয়েট মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিং? এখানে এখন আসি, আমি একটা একটা করে বলতেছি, দেখেন।
ওকে ভাই। প্রথমে হচ্ছে এসইওর কথা যদি আমি একটু বলি, চলেন। এগুলো হচ্ছে চ্যানেল, আপাতত মনে রাখেন চ্যানেল। সো প্রথমে আছে আমাদের হুম। এসইও। হুম, তো আসেন এসইওতে। সো এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে খুব সুন্দর করে আমি লিখে রাখছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইনক্লুড এফোর্ট ফর র্যাঙ্কিং ওয়েবসাইট অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অন সার্টেন কিওয়ার্ড। এটাকে যদি একটু তুলনা করি এরকম, আপনারা যারা গুগলের সাথে পরিচিত আছেন বা যারা গুগল ইউজ করছেন বা গুগলে সার্চ করার ইন্টেনশন অনেক বেশি আছে, গুগলে গিয়ে কোনো কিছু একটা লিখে যখন সার্চ করেন ওইটাকে আমরা কিওয়ার্ড বলি। এবং কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করছি তখন এটার জন্য অনেকগুলা হচ্ছে ওয়েবসাইট চলে আসে সার্পের মধ্যে বা রেজাল্ট পেজের মধ্যে। তো ওই একটা কিওয়ার্ডের জন্য যখন আমরা গুগলের একটা পেজের মধ্যে আমার কন্টেন্টটাকে বা ওয়েবসাইটটাকে ফার্স্ট পজিশনে বা পজিশনে র্যাঙ্কিং নিয়ে আসতে পারি, ওই র্যাঙ্কিংয়ে নিয়ে আসার কাজটাই হচ্ছে এসইওর কাজ। এবং এইটার জন্য গুগলকে কোনো রকম কোনো ধরনের টাকা পয়সা প্রোভাইড করতে হয় না। আপনি গুগলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোকে মেনটেন করবেন, গুগল আপনাকে র্যাঙ্ক করে দিবে। বা গুগল যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে রাখছে সেই হিসাবে কাজ করবেন, তাতে আপনার র্যাঙ্ক হয়ে যাবে। ব্যাপারটা যদি একটু বুঝাই যে এসইওর ব্যাপারটা কি, সেটা আমি একটু এখানে দেখাইতে পারি আপনাদের। সাপোজ আমি এখানে যদি সার্চ করি যে, আপনার নামটা দিয়ে সার্চ করেন। ওকে, যেমন আমি যদি এখানে সার্চ করি যে ট্রেডিশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বা আমি যদি সার্চ করি যে আমরবিন এসইও, তখন কোনো একটা কিছু লিখে সার্চ করি আমরা, এটাকে সাধারণত একটা কিওয়ার্ড বলে, যেটা আমাদের স্লাইডের মধ্যে এখানে ছিল যে সার্টেন কিওয়ার্ড। হ্যাঁ, এগুলোকে সাধারণত কিওয়ার্ড বলে। তো যখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, তখন এই যে গুগলের এই পেজের মধ্যে যে ওয়েবসাইটগুলো আসতেছে, এগুলো হচ্ছে অর্গানিকলি এই কিওয়ার্ডটার জন্য কি করতেছে, র্যাঙ্ক করতেছে। তো আমাদের এসইওর কাজটাই হচ্ছে এইটা, যে এরকম কিছু কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটগুলোকে এখানে র্যাঙ্ক করা, যেখানে এই কিওয়ার্ডের জন্য আমার এইটা এখানে র্যাঙ্ক করতেছে। প্রথমে amrobinSEO.com। এর বাইরে আমি আমার নাম লিখে এখানে সার্চ করি। তো এইখানে আমার ডিরেক্টলি গুগলে আমার একটা বিজনেস পেজ আছে, যেখানে এখানে আমার বিজনেস পেজ চলে আসছে। আমার ইউডুমিতে আমার কোর্স আছে। সো ইউডুমির কোর্সের লিঙ্ক এখানে চলে আসছে আমরবিন এসইও লিখে সার্চ করার পরপরই। আমরবিন এসইও লিখার পরপর ইউডুমিতে আমার কোর্স আছে, সেই কোর্স এখানে আসছে। দেন আমার পার্সোনাল ওয়েবসাইট, সেটা চলে আসছে। আমার লিঙ্কডইনের প্রোফাইল চলে আসছে। আমার মিডিয়ামে অ্যাকাউন্ট আছে, সেটা এখানে চলে আসছে। দেন আমার ইউটিউবে যত ভিডিও আছে এখানে সব কিছু এখানে চলে আসছে। দেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার অন্যান্য কোম্পানির সাথে যেগুলো আমি কনসালটেন্সি হিসাবে আছি তাদের অ্যাকাউন্ট, আমার ফেসবুক, আমার গুগল ম্যাপ, আমার যত জায়গায় প্রেজেন্সি আছে সব কিছু আমার এখানে চলে আসছে। তো এই যে একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক এসইও করে এখানে এই যে র্যাঙ্ক করায়া দেওয়া বা এখানে র্যাঙ্কিং করায়া দেওয়া, এই র্যাঙ্ক করানোর কাজটাকেই সাধারণত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। এই র্যাঙ্ক করানোর জন্যে যে ব্যাপারগুলো বা নিয়ম কানুনগুলো হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হয় বা যেটা আমাদের নজরে রাখতে হয়, সেটা হচ্ছে আমাদেরকে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। প্রধানত একদম বেসিক একদম করতেই হবে, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস এগুলা করতেই হবে, সেগুলো হচ্ছে ৩ টা অ্যাক্টিভিটিস। এখানে কিছু এগুলো যে মানেই অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও যদি বলি কি, সেখানে আরো অনেক কথাবার্তা যাবে। বাট আপাতত এতটুকু বুঝি আমরা যে এসইও করে র‍্যাংক করার জন্য এই ৩ টা অ্যাক্টিভিটির কাজ আমাদেরকে করতে হয়। এবং নরমাল থিংকিং এটাই যে আপনার ওয়েবসাইটের র‍্যাংক যতক্ষণ আছে আপনার বিজনেস তত বেশি ইনক্রিজ করবে। দ্যাট মিনস আমরা সাধারণত অলস ইউজার আমরা যারা আছি, চিন্তা করে দেখেন আপনি নিজেকে যদি চিন্তা করেন যে আমরা অলস ব্যক্তি। দেখা যায় যে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ করি, এই যে ১ম এ ২ টা বা ৩ টা ওয়েবসাইট আসছে, আমরা একদম কিছু লিখে সার্চ করার পর রেজাল্ট আসার পরেই ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার ওয়েবসাইটগুলোতে দেখি, দেখে ঘুরি, ঘুরে, ঘুরে দেখি যদি রেজাল্ট এখানে পাই এখানেই পড়ি, না পেলেও এখান থেকে কেটে দিয়ে বের হয়ে চলে আসি। খুব বেশি যদি অনেক বেশি দরকার না হয় বা অনেক বেশি ইম্পর্টেন্সই না থাকে ওই নিউজের বা ওই ইনফরমেশনের, এক্ষেত্রে আমরা নিচের দিকে খুবই কম আসি। সো র‍্যাংকিংটা প্রপার থাকাই মানে হচ্ছে বেশি ট্রাফিক আসা, এবং ট্রাফিক আসা মানে হচ্ছে আপনার বিজনেস গেইন করা। দ্যাটস ওয়াই আমি এখানে লিখে রাখছি যে র‍্যাংকিং অফ ওয়েবসাইট ইজ ইকুয়াল টু মোর বিজনেস। এটা হচ্ছে আমাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা গেল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাকচুয়ালি কি? আহ তারপর যেটা আছে সেটা হচ্ছে এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা পেইড।
কিছুক্ষণ আগে পর্যন্ত গুগলে আমরা এরকমই রেজাল্ট দেখছিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স বা ট্রেডিশনাল এসইও এক্সপার্ট আর আমরবিন এসইও.com লিখে যখন সার্চ করেছি তখন আমার প্রোফাইলগুলো আসছে। ঠিক এরকম গুগলে এটা একটা সার্চ যে ডিজিটাল মার্কেটিং কোর্স এবং এইগুলোর পাশে আবার এডি কথা লেখা আছে, অ্যাড কথাটা লেখা আছে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন আর এসইএম এবং এসইওর মধ্যে পার্থক্য কি? আমি এসইওটা আবার লিখতেছি, একটু খেয়াল করেন। এই এসইওটা হচ্ছে অর্গানিক, মানে গুগলের মধ্যেই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে অর্গানিকলি কোনো একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে দিচ্ছি। আর যখন আমরা বলছি এসইএম, দ্যাট মিনস সার্চ ইঞ্জিন মার্কেটিং, তখন আমরা গুগলের মধ্যেই আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাচ্ছি, কিন্তু এইটার জন্য গুগলকে আমরা টাকা দিচ্ছি। আর এটাকে আমরা অপর নাম যেটা আমরা এসিএম যেটা আমরা বলছি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাকেই আমরা অনেক নামে বুঝি। সেটা হচ্ছে গুগল অ্যাডস, নাম শুনে থাকি গুগলের। যেহেতু গুগল একটা সার্চ ইঞ্জিন, তো গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে যখন আমরা অ্যাড রান করতে যাচ্ছি তখন আমরা আসলে হচ্ছে গুগল অ্যাডস। ঠিক এরকম ইয়াহু আছে, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। যদি আমি ইয়াহুতে যাই দেন ইয়াহু অ্যাডস, আমি বিইং এ গেলে বিইং অ্যাডস। দ্যাট মিনস সার্চ ইঞ্জিনে যখনই আপনি মার্কেটিং করতে যাবেন, দ্যাট মিনস সার্চ ইঞ্জিনে আপনাকে অ্যাড রান করতে হচ্ছে। যখন যেই প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করবেন তখন সেই প্ল্যাটফর্মের নামও চলে আসে। লাইক গুগলে অ্যাড রান করলে গুগল অ্যাডস, বিইং এ অ্যাড রান করলে বিইং অ্যাডস, ইয়ান্ডেক্স অ্যাড রান করলে ইয়ান্ডেক্স অ্যাডস। বাট এই ওভারঅল সব সার্চ ইঞ্জিনের যখন আপনি মার্কেটিং বা টাকা দিয়ে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে যাবেন, এরকম তার পাশে অ্যাড কথাটা লিখে দিবে যেটা অ্যাড চলতেছে, এবং এটাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটার জন্যে বিভিন্ন অকশন, বিভিন্ন কিওয়ার্ডের সিপিসি সব কিছুর উপর ডিপেন্ড করে সার্চ ইঞ্জিন, সেটা গুগল হতে পারে, সেটা ইয়াহু হতে পারে, সেটা বিইং হতে পারে, সেটা অ্যামাজন হতে পারে, সেটা ইয়েন্ডেক্স হতে পারে, তারা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে ডিডাক্ট অথবা কেটে নিবে। দ্যাটস কল সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপর হচ্ছে অ্যাকচুয়ালি এসিএমটা কি, যেটা আমরা দেখে আসলাম অলরেডি বলে দিছি। হ্যাঁ, তারপর সেটার একটু ইন ডিটেল এখানে বলা আছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং অ্যাকচুয়ালি বেনিফিট আমরা কি পাচ্ছি। সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছি। ইনস্ট্যান্ট রেজাল্ট বলতে আমরা যখন টাকা দিচ্ছি তখন ওই কিওয়ার্ডের জন্য অ্যাডটা শুরু হওয়ার সাথে সাথেই আমাকে বা কিছুক্ষণ পর, কয়েকটা ঘন্টা হইতে পারে, কয়েক মিনিট হইতে পারে, আবার একদিনও হইতে পারে, বাট অ্যাডটা রান হয়ে যাওয়ার পরই যে কিওয়ার্ডকে টার্গেট করে দিলাম যে এটার জন্য আমি র্যাঙ্ক চাই, বেশ অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্টলি আপনাকে ওই সার্চ ইঞ্জিন কি করে, আপনাকে এভাবে র্যাঙ্ক করে দেয়। প্রথম পজিশনে, সেকেন্ড পজিশনে এভাবে র্যাঙ্ক করে দেয়। কিন্তু অর্গানিকলি এসইওর ক্ষেত্রে যদি বলি, সেটা এসইওর ক্ষেত্রে সেটা সাথে সাথে দেয় না। এসইও একটা লেন্দি প্রসিডিওর, এবং এসইও করে একটা কন্টেন্টকে র্যাঙ্ক করতে গেলে ক্ষেত্র বিশেষে 2 থেকে 3 মাস, এবং এটা ডিপেন্ড করে কখনো কখনো 6 থেকে 12 মাসও লাগতে পারে। এটা ডিপেন্ড করে কিওয়ার্ড কতটুকু হার্ড, কিওয়ার্ড কতটুকু কম্পিটিটিভ, কতটুকু স্ট্রং, আমার কম্পিটিটর কতটুকু হার্ড, কতটুকু স্ট্রং, এগুলোর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এটা সময় নির্ধারণ হয়। কিন্তু এসিএম এর ক্ষেত্রে এটা হয় না। এসিএম এর ক্ষেত্রে আপনি টাকা দিবেন, সাথে সাথে র্যাঙ্ক পেয়ে যাবেন। সোর্স অফ কনস্ট্যান্ট ট্রাফিক অন ওয়েবসাইট, দ্যাট মিনস আপনি ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত অ্যাড চালায়া যাবেন, যতদিন পর্যন্ত সার্চ ইঞ্জিনকে টাকা দিবেন, ততদিন পর্যন্ত কন্টিনিউস আপনি আপনার ওয়েবসাইটে কমপ্লিটলি ট্রাফিক পেতে থাকবেন। আপনি যখন খুশি চাইলে অ্যাড রান করতে পারেন, যেখানে খুশি আপনি অ্যাড রান করতে পারেন, যখন খুশি আবার বিক্রি মানে অ্যাড অফও করতে পারেন। সো অ্যাড রানের ক্ষেত্রে আপনি যখন যেভাবে চান আপনার মধ্যে ফ্লেক্সিবিলিটি কাজ করে। আপনি অ্যাড রান করে অফ করে দিবেন, র্যাঙ্ক ডাউন, অ্যাড রান করে দিবেন, আবার র্যাঙ্ক আপ। হাইপার টার্গেটিং ইজ পসিবল অ্যাড রানের মাধ্যমে। হাইপার টার্গেটিং বলতে যে আমার ওই লোকেরই দরকার, বা আমার অমুক ওয়েবসাইটের মধ্যেই আমার ওয়েবসাইটটাকে দেখাচ্ছে। যেমন আপনার ধরেন, আমি একটু উদাহরণ দেই, ধরেন এটা আপনার ওয়েবসাইট যেটা হচ্ছে abc.com। এই ওয়েবসাইটটা আপনি চাচ্ছেন যে প্রথম আলো .com, যে আমরা বাংলাদেশি ওয়েবসাইট পাই, আমি চাই আমার ওয়েবসাইটের একটা ব্যানার, আমার যে ওয়েবসাইটটা, আমার একটা ব্যানার আছে, এই ব্যানারটা প্রথম আলোতে আমি দেখাবো, এটা এখানে থাকবে প্রথম আলোর, এবং ইউজাররা প্রথম আলোতে যারা পড়তে আসে তারা যদি এই ব্যানারে ক্লিক করে সে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে চলে আসবে। এই যে আমি হাইপার টার্গেটিং করতেছি, যে আমার এক্স্যাক্টলি ওর মধ্যেই আমার ওয়েবসাইটকে দেখাইতে চাই, এইটাও এসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে দেখানো সম্ভব। তারপর হচ্ছে রিকোয়ার স্কিল টু রান ইউর অ্যাডস অ্যান্ড বেট ইউর কম্পিটিটরস। দ্যাট মিনস ডেফিনেটলি আপনাকে আপনার কম্পিটিটর যারা অ্যাড রান করতেছে, ধরেন আপনিও টাকা দিবেন গুগলকে, আমিও টাকা দিব, দ্যাট মিনস আপনি তখন আমার কম্পিটিটর বা আমি আপনার কম্পিটিটর। তো আমাকে বেট করে আপনি আমার উপরের পজিশনে থাকবেন, সেটা থাকার জন্যে ডেফিনেটলি স্কিল থাকা প্রয়োজন, যে অ্যাকচুয়ালি কীভাবে আপনাকে বিট করে আমি উপরে উঠতে পারি, সেটার যে স্ট্র্যাটেজি, সেটার যে কৌশল, সেটাই আমরা যে
মডিউলের মধ্যে গুগল অ্যাডস দেখছি, সেখানে আমরা শিখবো যে কিভাবে আমরা আমার কম্পিটিটরকে বিট করে আমরা প্রপারলি ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে আসতে পারি। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এইটা আবার কোনো কিছু পেইড না, এটা হচ্ছে নন পেইড, এটা ফ্রি। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন ব্যাপারটা হচ্ছে যে লাইক দ্যাট, এটা হচ্ছে আমাদের বিভিন্ন বিজনেসকে ইজিলি বা আমাদের ক্যাটালিস্টকে ইজিলি গ্রো করার জন্য খুবই ইউজফুল আমরা কাজ করি। এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলতে আমরা আগে বুঝি যে সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি কি। সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এদেরকে বুঝি, রাইট? সো যখন আমরা ইউটিউবের একটা প্রোফাইল বা ইউটিউবের একটা চ্যানেল বা ফেসবুকের একটা পেজ, টুইটারের একটা পেজ বা টুইটারের একটা অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্টকে টোটালি প্রপারলি আমরা অপটিমাইজ করি কি কি দিয়ে? টোটালি আমার প্রপার বিজনেস নেম, আমার প্রপার ইউজার নেম, প্রপার ব্যানার, লোগো, প্রপার পোস্ট, হ্যাঁ, প্রপার কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন যেটাকে আমরা বুঝি, এগুলোকে প্রপারলি অ্যাটাচ করা, এই সবগুলা কাজ যখন আমরা প্রপারলি অপটিমাইজেশন করি বা অপটিমাইজ করি, তখনই এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, ইন শর্ট এসএমও। এবং এটা মোস্টলি হচ্ছে এটা নন পেইড হচ্ছে ক্যাম্পেইন, এটার জন্য কোনো ধরনের টাকা দিতে হয় না। আর এখানে কি ধরনের কাজগুলো করা হয়? এখানে যে ধরনের কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে পেজকে ঠিকঠাক মতো অপটিমাইজ করা বা প্রোফাইলকে অপটিমাইজ করা, পেজের অ্যাসেটগুলোকে ঠিকঠাক করে রাখা, আমাদের যে ব্র্যান্ডিং ইমেজে ফোকাস রাখা, এই ব্যাপারগুলোর উপরে কাজ করা হয়। এবং অবশ্যই এইটা ঠিকঠাক মতো প্রপারলি অপটিমাইজ করার জন্য আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব, যে প্ল্যাটফর্ম বলতে সেটা ফেসবুক হইতে পারে, সেটা ইউটিউব হইতে পারে, সেটা টুইটার হইতে পারে, ওই প্ল্যাটফর্মের অ্যালগরিদমের উপরে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা অ্যালগরিদম থাকে। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মের অ্যালগরিদমের উপরে আমাদেরকে ডেফিনেটলি ফোকাস রাখতে হবে এবং ফোকাস রেখেই হচ্ছে আমাদেরকে আগাইতে হবে। আর অবশ্যই এখানে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে পার্সন ওয়ার্কিং ফর এসএমও মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক নেচার অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই কথাটা টু মাচ ইম্পর্টেন্ট। এবং এটা যারা ফেসবুকের সাথে যদি কেউ পরিচিত থাকেন, যারা মার্কেটিংয়ের সাথে, তারা বুঝবেন। ২ দিন পর, পর ফেসবুক তাদের স্ট্র্যাটেজি, ২ দিন পর, পর তাদের অ্যালগরিদম, তাদের প্ল্যাটফর্মের ডিজাইন চেঞ্জ করে ফেলে। তাদের ন্যাচারই চেঞ্জ হয়ে যায়, তাদের অ্যালগরিদম চেঞ্জ। সো যখন আমরা নন পেইড ক্যাম্পেইন রান করতে যাচ্ছি বা অপটিমাইজেশন করতে যাচ্ছি, তখন ডেফিনিটলি আমাদের এইটা মাথায় রাখা উচিত, আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি সেই প্ল্যাটফর্ম এর নেচার কেমন? সে কেমনভাবে চেঞ্জ হচ্ছে বা ওখানে যে ধরনের ইউজাররা আছে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে? তারা কি টাইপের? এই ব্যাপারগুলাকে মাথায় রেখে বা বুঝে শুনেই হচ্ছে অ্যাকচুয়ালি এই এসএমওর কাজে আমাদেরকে মুভ করতে হয়। বাট এটা নন পেইড। তো যখন আমরা আমাদের ইন শর্ট যদি বলি যে হোয়াট ইজ এসএমও, দেন এটা এভাবে বলতে পারেন যে এসএমও হচ্ছে আমাদের টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এদেরকে বা এদের পেজ আর প্রোফাইলগুলোকে ঠিকঠাক মতো সাজানো বা অপটিমাইজ করে দেওয়া হচ্ছে এসএমওর কাজ। তারপর হচ্ছে এসএমএম, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ঠিক গুগল অ্যাডসের মতো বা আহ, এস যেটা এসিএম ছিল এসিএম এর মতো। এসিএম এ যেমন যেটা করছি সার্চ ইঞ্জিনে আমরা মার্কেটিং করেছি, আর এসএমএম এ এসে আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছি, লাইক দ্যাট পেইড ক্যাম্পেইন ক্রিয়েট করছি, যেটাকে আমরা এক কথায় সহজে বুঝি বাংলা ভাষা, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, লিঙ্কডইন অ্যাড, টুইটার অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড। অ্যাড রান করাটাকে আমরা ইন শর্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএসএম বলি। সো এখানে অবশ্যই এটা পেইড ক্যাম্পেইন, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর ক্যাম্পেইন যে সকল প্ল্যাটফর্মে ক্রিয়েট করা যায় লাইক দ্যাট ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এবং এখন আপনারা এটাকে অনেকেই হয়তোবা ফান ভাবে নিতে পারেন বা অনেকে হয়তোবা ভালো চোখে দেখানো না এই প্ল্যাটফর্মটাকে, টিকটক। এটাকে আমরা অনেকে বলি যে এটা কাদের কাদের নাকি প্ল্যাটফর্ম, যাই হোক। বাট এই প্ল্যাটফর্মটা এখন যেভাবে গ্রো করতেছে এবং মার্কেট প্লেসে যে পরিমাণ কাজ আসে, এবং তাদের ফেসবুকে যেমন অ্যাড রানের জন্য অ্যাড ম্যানেজার, টুইটারে যেমন অ্যাড ম্যানেজার, লিঙ্কডইনে অ্যাড ম্যানেজার, ইনস্টাগ্রামেও আছে, টিকটকও তাদের অ্যাড প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেলেছে অনেক আগেই, এবং মার্কেটে এটার অনেক ডিমান্ড অ্যাডের জন্য। সো এইটা একটা সম্ভাব্য জায়গা ডিজিটাল মার্কেটারদের জন্য মার্কেটিং করার জন্য। কথা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যেই কমেডি বলেন, ফান বলেন, এন্টারটেইন বলেন, এডুকেশন বলেন আর বিজনেস বলেন, সব কিছুই আছে। কথা হচ্ছে কে কোনটা কিভাবে ইউজ করছে। যাই হোক, দেন হচ্ছে কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ রিকোয়ার্ড। দ্যাট মিনস অবশ্যই আপনাকে কন্টেন্ট বুঝতে হবে যে আমি যে অ্যাডটা রান করব, এই অ্যাডটা কাদের জন্য এবং যাদের জন্য রান করব বা যারা অ্যাকচুয়ালি অ্যাডটা দেখবে, তারা অ্যাকচুয়ালি কী ধরনের কন্টেন্ট পছন্দ করে বা তাদের জন্য কোন ধরনের কন্টেন্ট যায়,
এই ব্যাপারগুলা ডেফিনেটলি মাথায় রাখা উচিত বা বোঝা উচিত। এটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার, দ্যাট মিনস এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য, যে আজকে আমি আমার কাস্টমারকে, আজকে 10 তারিখ, সাপোজ আজকে হচ্ছে 10 তারিখ বা 20 তারিখ, আজকে আমি কাস্টমারদেরকে দেখাবো যে কিভাবে, ধরেন সাপোজ আমি যে উদাহরণ দিই, কীভাবে কম্পিউটার ওপেন করতে হয়। ঠিক 12 তারিখে গিয়ে আমি আবার দেখাবো 2 দিন পরেই যে কম্পিউটার ওপেন করার পর কীভাবে রিফ্রেশ করতে হয়। এই যে সিকোয়েন্স, যে আমি কিসের পরে কি দেখাবো, এটা একটা ক্যালেন্ডার ক্রিয়েট করা, এটা খুবই ম্যান্ডেটরি একটা পারফেক্ট ক্যাম্পেইন থ্রু আউট করার জন্য, বা পারফেক্ট সেল নিয়ে আসার জন্য, যে কোনটার পর কোনটা ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট আমার ওই প্রোডাক্টটা পারচেস করতে বাধ্য হবে। এখন আমার ইন্টেনশন কি, আমার ছিল প্রথমে কীভাবে কম্পিউটার ওপেন করতে হয়, তারপরে কীভাবে রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করার পরে গিয়ে দেখাইছি এই রিফ্রেশ তো হচ্ছে অল্প স্বল্প রিফ্রেশ করতেছে, এমন একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দিয়ে রিফ্রেশ করলে পুরো কম্পিউটার সহ যত জাঙ্ক ফাইল সব ক্লিন হয়ে যায়, আরও সহজভাবে রিফ্রেশ হয় একটা রিফ্রেশ দিলেই এই সফটওয়্যারটা থাকলে। 4 নম্বর স্টেপে গিয়ে বলছেন এই সফটওয়্যারের দাম $10, কিনে নেন। সে যখন দেখতেছে এখানে অনেক জাঙ্ক ফাইল ক্রিয়েট করার জন্য ট্যাম্প রান এখান থেকে অনেক কাজ করতে হচ্ছে, যখন বলতেছে একটা সফটওয়্যার ইনস্টল দিলে শুধু রিফ্রেশে ক্লিক করলে যত জাঙ্ক ফাইল আছে সব ডিলিট হয়ে যাচ্ছে, এই ব্যক্তি কিনতে বাধ্য। সো কন্টেন্ট ক্যালেন্ডার ইজ দ্য কিং বলতে পারেন এসএসএম এর ক্ষেত্রে। ডেফিনেটলি কন্টেন্ট অবশ্যই লাগবে, বাট কি দেখবে, কখন দেখবে, এই দেখানোর যে শিডিউলটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন অ্যাডভার্টাইজিং স্কিল ডেফিনেটলি রিকোয়ার্ড এসএসএম এর ক্ষেত্রে। দ্যাট মিনস কীভাবে আপনি একটা অডিয়েন্সকে সেট আপ করছেন, অডিয়েন্স রিসার্চ করছেন। আপনাকে আগে জানা উচিত আমি সিলেট দেখাবো, বাট সিলেটে তো অনেকগুলা হচ্ছে সিটি আছে, কোন সিটিতে আমার এই প্রোডাক্টটা বা কোন সিটির লোকেরা এই প্রোডাক্টটা বেশি নিচ্ছে, এই অডিয়েন্সগুলোকে খুঁজে বের করা। আমার কম্পিটিটর যারা অলরেডি, আমি ধরেন কম্পিউটার মাউস বিক্রি করি, অনেক পেজ আছে যারা কম্পিউটার মাউস বিক্রি করে। সো আমার যারা কম্পিটিটর তারা যে অ্যাড রান করতেছে, তারা কি লিখে অ্যাড রান করতেছে, তারা কন্টেন্টে কি লিখছে, তারা কি ধরনের ইমেজ দিছে, বা তারা কি ধরনের ক্রিয়েটিভ লিখেছে, এগুলোকে আগে খুঁজে বের করা, দেন আমারটার জন্য অ্যাপ্লাই করা। এই যে প্রত্যেকটা বিষয়ের উপরে স্কিল ডেফিনেটলি আপনার দরকার এসএসএম মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। এবং অবশ্যই আপনি যখনই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, ক্যাম্পেইন আর ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্টিভস, দ্যাট মিনস আপনার অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে যে আমি এইটার জন্যে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। যদি না থাকে তাহলে কখনোই প্রপারলি সেল নিয়ে আসা মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব না। অ্যান্ড অবশ্যই রিটার্গেটিংয়ের একটা পাওয়ার আপনার কাছে থাকতে হবে বা ইউটিলাইজ করার জন্য এসএসএম এর মধ্যে। দ্যাট মিনস তুমি একজন কাস্টমার কোনো না কোনো এক সময় ১ বছর আগে হোক আর ৬ মাস আগে হোক আমার একটা অ্যাড দেখেছিলা বা আমার পেজে আসছিলা। আজকে ১ বছর পর আমার মনে হইল তোমাকে আমার এই অ্যাডটা দেখানো উচিত বা তুমি আমার অ্যাডের সাথে যাও। সো এই ১ বছর বা ৬ মাস আগের লোকটাকে যে অ্যাডটা দেখাবেন, একে খুঁজে বের করা এবং তাকে টার্গেট করার, ইউটিলাইজ করার পাওয়ার আপনার কাছে থাকতে হবে এবং সেটা শুধুমাত্র এই অ্যাডভার্টাইজিং স্কিল রিকোয়ার্ড দ্বারাই পসিবল। যদি এই স্কিল না থাকে, এই পাওয়ার কোনোভাবেই গেইন করা সম্ভব না। এরপর আছে হচ্ছে ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিংও একটা সম্ভাব্য স্থান যেখানকার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। এবং তবে একটা প্রবাদ আছে যে অনেকে বলে যে ভাই 2020 এর পর আসলে ইমেল মার্কেটিং কাজ করে না, ইমেল মার্কেটিং ইজ ডেড ইন 2020। এটা আসলে ভুল কথা। ইমেল মার্কেটিং এখনো ডেট হয়নি। আপনারা আপনাদের ইমেল যাদের আছে তারা দেখবেন প্রতিদিন অনেকের, আমার প্রতিদিন প্রায় 60, 70, 80, 100টার মতো মেইল আসে। কই থেকে আসে আমি নিজেও জানি না। বাট তারা মার্কেটিং তাদের মতো করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিচের লাইনটা যদি একটু পড়েন, উপরের গুলো তো জাস্ট একটু ইনফরমেশন যে আমাদের 2023 সালের মধ্যে কি পরিমাণ বিলিয়ন রিচ হচ্ছে এবং পার ডে প্রায় 293.6 বিলিয়নের মতো ইমেল সেন্ড হয় প্রতিদিন, সেন্ড আর রিসিভ হচ্ছে। তো অনেক অনেক বড় একটা প্ল্যাটফর্ম ইমেল মার্কেটিং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমেল মার্কেটিং এর মধ্যে আপনি যদি $1 খরচ করেন, $1 খরচ করার মাধ্যমে আপনি $42 পর্যন্ত রেভিনিউ আর্ন করা সম্ভব। অবশ্যই সেটার জন্য প্রপার ইমেল ক্রিয়েশন জানতে হবে, যে কিভাবে প্রপার একটা ইমেল বানাইতে হবে, একটা ইমেল টেমপ্লেট বানাইতে হবে, ইমেলের মধ্যে কোন সেকশনে কোন জিনিসগুলো থাকবে, কোথায় কোন বাটন রাখতে হবে, কিভাবে কথা বলতে হবে। যেহেতু কথার উপরেই সবকিছু চলে, সো কিভাবে লিখতে হবে, কথা বলতে হবে, এইটা নলেজ ডেফিনেটলি সম্ভব, রাখা উচিত বা রাখতে হবে। এইটা রাখার পর যদি আপনি ইমেল মার্কেটিং করেন, ডেফিনেটলি এই ROI জেনারেট করা পসিবল।
এবং এটা আমার কথা না, এখানে যতগুলো কথা একটা আমার নিজের বানানো কথা না, এগুলো কোথাও না কোথাও গুগলের আছে, যেখান থেকে আমি কালেক্ট করে সেগুলোকে সাজায় আপনার সামনে একটা প্রেজেন্ট করে আমি কিছু কথা বলতেছি মাত্র। বা আর যদি বলি যে আমার ইউজ করা বা আমার ইউজের পরে আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে বলতেছি এখানে। দেন ইমেল মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ফ্রি এবং পেইড অনেক প্ল্যাটফর্মই আছে যেখানে আমরা ইউজ করে ইমেল মার্কেটিং করতে পারি। তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে মেলচিম্প, এটা ফ্রি পেইড দুটি আছে। তারপর হচ্ছে এওভার, সেন্ডেনব্লু, অ্যাক্টিভ ক্যাম্পেইনস, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, এরকম আরো আছে প্ল্যাটফর্ম আছে যেসব প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা কন্টেন্ট লেখার মাধ্যমে পিপলদের কাছে রিচ করতে পারি এবং সেখান থেকে আমরা মার্কেটিং করতে পারি। এখন কন্টেন্ট মার্কেটিং মানেই হচ্ছে যে লিখতে হবে ব্যাপারটা এমন না। কন্টেন্ট বলতে সেটা ভিডিওর মাধ্যমে বলতে পারি, সেটা পডকাস্টিং এর মাধ্যমে বলতে পারি। দিস ইজ অন কাইন্ড অফ পডকাস্টিং, যেটা আমি কথা বলছি এখন আপনাদের সাথে, অথবা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমার কথা শুনতে পাচ্ছেন শুধুমাত্র। যদি কিছু ভিজুয়ালাইজেশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাট এটা যদি না থাকতো, টোটালি পডকাস্টিং। পডকাস্টিং কি? পডকাস্টিং হচ্ছে আরো সহজ ভাষায় রেডিও, যা শুনতে পাচ্ছেন আমাকে, আর কিছুই না। দেন আমরা ইনফোগ্রাফিক্স, ইমেল, ভিজুয়াল কন্টেন্ট, ইবুকস, এই সবগুলো ক্রিয়েট করে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি। ব্লগিং বলতে আমরা ব্লগিং কোথায় ইউজ হয়? ব্লগিং ইউজ হয় হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। আমরা ওয়েবসাইট বানাতে পারি, ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট লিখতে পারি এবং কন্টেন্ট লিখে সেটাকে গুগলে র্যাঙ্ক করে আমরা কন্টেন্ট মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিং করতে পারি। ভিডিও আমাদের ডেইলি মোশন, ইউটিউব, তারপর হচ্ছে ভিমিও, এসব প্ল্যাটফর্মে আমরা আপলোড করে সেখান থেকে আমরা ট্রাফিক নিয়ে তার ডেসক্রিপশনের মধ্যে আমি আমার প্রোডাক্টের লিঙ্ক দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারি। পডকাস্টিং এর জন্য এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, লাইক স্পটিফাই, তারপরে এরকম অনেক আছে। ইনফোগ্রাফিক্সের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। ইমেল মার্কেটিং যেটাকে দেখে আসছি, ভিজুয়াল কন্টেন্ট, আমরা ইবুক ক্রিয়েট করতে পারি। ইবুক ক্রিয়েট করে সেগুলোকে অনলাইনে ফ্রিতে ডেলিভারি দিয়ে পিডিএফ ফাইল করে সেখানে ইবুকের মধ্যে যে কন্টেন্ট থাকে সেখানে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্কিং করে করে হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আবার এটাকে আবার বা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও নেওয়া যাবে না। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অন কাইন্ড অফ প্যাসিভ। এখন যদি বলি যে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে এটা এমন একটা ইনকাম বা এমন একটা পদ্ধতি, ওয়ে, যে সেটা হচ্ছে আপনি অন টাইম এমন একটা কাজ করে বসবেন, যেই কাজটা করার পর, একবার করার পর এই কাজের বেনিফিট আপনি একটা লম্বা সময় জুড়ে পাবেন। আমি বলি নাই লাইফ টাইম পাবেন। লাইফ টাইম কোনো কিছুই স্টেবল হয় না। লম্বা একটা সময় জুড়ে পাবেন। এবং সেটাকে আপনি অবশ্যই একটা সময় পরে আবার এটাকে ঝালাই করতে হচ্ছে বা এটাকে মেইনটেইন করতে হবে। বাট ততটা না যতটা রেগুলার করা দরকার ছিল। বাট আপনি অল্প একবার করে ফেলার পর অল্প হালকা কিছু কাজ করলেই আপনি লম্বা একটা সময় জুড়ে একটা এখান থেকে একটা প্রতিনিয়ত একটা আর্নিং বা কমিশন আপনি জেনারেট হতে থাকবে। দ্যাটস কল অ্যাস অ্যাফিলিয়েট মার্কেটিং, আর যেটাকে দ্যাটস কল প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম অ্যাফিলিয়েট মার্কেটিং করে হয়, এবং এরকম আরো পদ্ধতি আছে প্যাসিভ ইনকাম করার জন্য। সো অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং কি? এখন অনেকের কাছে মাথায় এই প্রশ্ন থাকবে, অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে কোনো কিছু বিক্রি করা। বাট নো, অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কোনো কিছু বিক্রি করা না শুধু। অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে বলা আছে, দেখেন একটু, যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ প্রসেস অফ আর্নিং কমিশন বাই সেলিং সামন প্রোডাক্ট অর বাই প্রমোটিং সামন প্রোডাক্টস অর সার্ভিস। দ্যাট মিনস সেলিং, আপনি কোনো কিছু বিক্রি করেও কমিশন নিয়ে আর্নিং করতে পারেন। আবার বিক্রি না করে জাস্ট প্রমোট করে দিবেন, মানুষকে যদি দেখাবেন যে ও দেখো অমুক একটা ব্যক্তি আসছে, কারো একটা প্রোডাক্টের প্রমোট করে দিবেন, চেনাইয়া দিবেন লোকজনকে, সেটা করেও আপনি একটা আর্নিং জেনারেট করতে পারেন। সো নট অনলি সেল ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে ব্যাপারটা আমি এখানে একটা লাইনই রাখছি। সো এই একটা লাইনের মধ্যেই আমি শেষ করে দেই, সেটা হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা তিনজনকে অ্যাকচুয়ালি খুঁজে পাই। তার মধ্যে প্রথমত হচ্ছে ভেন্ডরস, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাফিলিয়েটস। ভেন্ডর হচ্ছে যারা অ্যাকচুয়ালি দোকানদার বা যারা ম্যানুফ্যাকচার কোম্পানি, যারা পণ্য উৎপাদন করে। আর অ্যাফিলিয়েটস হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটার বা আমরা যারা মানুষের প্রোডাক্টকে সেল করে দেওয়ার ব্যবস্থা করছি বা প্রমোট করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, আমাদেরকে বলা হয় অ্যাফিলিয়েটস। আর যাদের প্রোডাক্টকে আমরা সেল করা বা প্রমোট করার ব্যবস্থা করে দিচ্ছি তাদেরকে বলা হচ্ছে ভেন্ডরস। এখন কথা হচ্ছে, আপনি এই ভেন্ডরসকে চেনেন না এবং ভেন্ডরস আপনাকে চেনে না। তাহলে আপনাকে ভেন্ডরসের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিচ্ছে হচ্ছে একটা প্ল্যাটফর্ম, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম, যেটা অ্যামাজন হইতে পারে,
যেটা আলিবাবা হইতে পারে, আলি এক্সপ্রেস হইতে পারে, ইবে হইতে পারে, অলমার্ট হইতে পারে, যেকোনো যারা কিনা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট অপশনটা ওপেন করে রাখছে, তারা যে কেউ হইতে পারে। সো তারা করছে কি, ভেন্ডরসরা এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে এসে একটা অ্যাকাউন্ট ওপেন করে তারা তাদের প্রোডাক্টগুলোকে এখানে লিস্টিং করে রেখে দিচ্ছে। আমরা অ্যাফিলিয়েটসরাও এখানে এসে অ্যাকাউন্ট ওপেন করে এই লিস্টিং প্রোডাক্টটাকে এখান থেকে টোকায় নিয়ে গিয়ে আমরা আমাদের মতো করে, সেটা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে হোক, সেটা মার্কেটিং করার মাধ্যমে হোক, মুখে মুখে কাউকে বলার মাধ্যমে হোক, মেসেঞ্জারকে কাউকে লিঙ্ক দেওয়ার মাধ্যমে হোক, আমরা প্রোডাক্টটা প্রমোট করে দিচ্ছি এবং বিক্রি হয়ে গেলে আমরা একটা কমিশন নিচ্ছি। দ্যাটস কল অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আচ্ছা ভাই, আমরা সাধারণত হচ্ছে যে কোন মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব? এইটা মানে ওয়েবসাইটের মাধ্যমে নাকি হচ্ছে যে কোনো এইটা এই যে প্রমোটের এইটার মাধ্যমে? এটার অনেকগুলো মেথড আছে, আমি তো বললাম অনেকগুলো ওয়ে আছে করার। এটা ইন ইন ডিটেল কথাগুলো সামনের ক্লাসে ইনশাল্লাহ বলবো, তবে এতটুকু বলে রাখি যে অনেকগুলো মেথডে করা যায়, তবে ওয়েবসাইট ইজ দ্য বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং আচ্ছা, করার জন্য। এছাড়াও আরো অনেক ভালো ওয়ে আছে। জি। তো এই তো সেই ছিল। ক্ষেত্রে তো আমাদের হয়তো বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে আর হ্যাঁ কি। হ্যাঁ, অবশ্যই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ওইটা কি আমাদেরকে দেখাবেন হ্যাঁ, পরবর্তী এটা ক্লাসে? এটা এই কোর্সে আছে, জি, এটাও দেখানো হবে এই কোর্সে, এটাও এখানে আছে। তো এই হচ্ছে আমার আজকের মতো আর কি ওভারঅল ব্যাপারটা ছিল ক্লাসের। তো এটা জাস্ট শুধুমাত্র আপনাদের ক্লাস না, এটা জাস্ট আপনার সাথে একটু পরিচয় করায় দিলাম আর কি, যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কি বা কিভাবে কাজ করতে হয় আমাদের। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আপনাদের আর কোনো ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স কি কিছু থাকলে বলেন। থাকবে